ভার্সিটির প্রথম দিনে সিনিয়র আপুদের হাতে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে সাব্বিরকে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হচ্ছে সাব্বির। লেখাপড়ায় অনেক ভালো, তাই টপ রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দেখতে মাশাআল্লাহ পুরো চকলেট বয়। উজ্জ্বল ফর্সা গায়ের রং, যে কোনো মেয়ের প্রথম দেখাতে ক্রাশ খেয়ে যাবে। এবার গল্পে ফেরা যাক। এই ছেলে, সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় জানো না? দেখতে তো পুরাই হাবাগোবা, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টেও খেতে জানিস না। ভার্সিটিতে প্রথম দিন এসেই সিনিয়রদের সাথে বেয়াদবি করলি। ওদের কথা শুনে সাব্বির নিজের কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলে, আমি আপনাদের কখন অসম্মান করলাম? এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। ভার্সিটির প্রথম দিনে সিনিয়রদের সালাম দিতে হয় জানিস না তুই? আর এই ভার্সিটিতে থাকতে হলে আমরা যা বলবো সেটাই শুনতে হবে, আর প্রতিদিনই এসে আমাদের আগে সালাম দিতে হবে। ভার্সিটিতে থাকতে হলে আপনাদের কথা শুনে চলতে হবে কেন? ভার্সিটি তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। সবাই এখানে লেখাপড়া করার জন্য এসেছে। এখানে সবার সমান অধিকার আছে। তাহলে আমি আপনাদের কথা সরে চলবো কেন? সাব্বিরের কথা শুনে বৃষ্টি ওদের টিমের লিডার মারিয়াকে বলল, দেখেছিস মারিয়া, এই ছেলের কত বড় সাহস, তোর সামনে বেয়াদবি করছে আর তুই কিছু না বলে চুপ করে আছিস। এই ছেলেকে শাস্তি দিতে হবে। মারিয়া আক্তার মিহিকা অসম্ভব সুন্দরী একটা মেয়ে, পুরো ভার্সিটির ক্রাশ গার্ল। উজ্জ্বল ফর্সা গায়ের রং, বড়লোক বাবার বড় মেয়ে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বদমেজাজি। তবে মনের দিক থেকে অনেক ভালো। মারিয়া এতক্ষণ বসে বসে বাদাম খাচ্ছিল। বৃষ্টির কথা শুনে হাত ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, এই ছেলে, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? কার সাথে কথা বলছি সেটা তো জানি না, তবে এইটুকু বুঝতে পারছি কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ের সাথেই কথা বলছি। সাব্বিরের কথায় মারিয়া বেশ রেগে যায় আর রেগে গিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করছিস? তুই জানিস আমার বাবা ইউনিভার্সিটির প্রিন্সিপাল। আমি চাইলেই তোকে ভার্সিটি থেকে বের করে দিতে পারি। দেখেন আপু, আমি নিজের যোগ্যতায় এই ভার্সিটিতে এসেছি, কোনো ক্ষমতা জোরে বা ঘুষ দিয়ে নয়। যোগ্যতা থাকলে যে কোনো ভার্সিটিতেই আমি চান্স পাবো। আপনি যেটা বলছেন ওটা আপনার ক্ষমতার অহংকার। এভাবে নিজের ক্ষমতাটাকে অপব্যবহার না করে সেটাকে কোনো ভালো কাজে লাগান। এমন অনেক স্টুডেন্ট আছে যারা জীবনে অনেক কিছু করতে চায়, শুধু সামর্থ্যের অভাবে করতে পারে না। আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিন। আমাদের মতো কিছু মধ্যবিত্ত ছেলেদের ভবিষ্যৎ এমন করে রাগের বশে নিজেদের খেয়াল খুশির জন্য নষ্ট না করে ওই সমস্ত গরিব পরিবারের ছেলেগুলোকে সাহায্য করুন। সাব্বিরের কথায় মারিয়া মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ছেলেটার কথাগুলো শুনে মারিয়ার রাগ কখন পানি হয়ে গেছে সেটা সে নিজেও টের পায়নি। মারিয়া সাব্বিরের কথার মাঝে এতটাই হারিয়ে গেছে যে ও কোনো কথাই বলছে না। মারিয়া কিছু বলছে না দেখে পাশ থেকে মারিয়ার বান্ধবী ছায়া বলল, এই ছেলে, তোর এই সমস্ত জ্ঞান তোর কাছে রাখ। তোর সাহস তো কম না, তুই আমাদের মারিয়ার মুখে মুখে কথা বলিস? তোকে তো আমি... কথাটা বলে ছায়া সাব্বিরের দিকে তেড়ে যেতে গেলে মারিয়া ছায়াকে থামিয়ে দিয়ে বলে, আমি কি করব না করব সেটা অবশ্যই তোর কাছ থেকে জানতে হবে না? সরি আপু, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সাব্বিরের কথা শুনে মারিয়ার বান্ধবীগুলো সব হাসতে থাকে। মারিয়া ওদেরকে থামিয়ে দিয়ে বলে, তোর ভুলের জন্য এখন একটাই শাস্তি, তোকে আমাদের এই 5 জনের সমস্ত অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। কিন্তু আপু, আমি কেন আপনাদের অ্যাসাইনমেন্ট করতে যাব? আমি আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করব? এটা কিভাবে সম্ভব? এটা তো অন্যায়। আপনারা শুধু শুধু আমার উপরে অত্যাচার করছেন। তুই যদি আমাদের অ্যাসাইনমেন্ট না করে দিস তাহলে তোকে এই ভার্সিটি থেকে রেস্টিকেট করিয়ে দেবো। কিভাবে করবি সেটা তোর ব্যাপার। সম্ভব অসম্ভব এর প্রশ্নই আসে না, এটা তোর শাস্তি। আমরা কোনো অত্যাচার করিনি, তুই যে আমাদের সাথে এতক্ষণ বেয়াদবি করলি সেই ভুলের শাস্তি এটা। আর তোর সময়সীমা মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তোকে সমস্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ঠিক এই সময়ে কালকে আমাদের দিতে হবে। মারিয়ার কথাগুলো শেষ হলে ওর বান্ধবী বৃষ্টি অ্যাসাইনমেন্টের পেপারগুলো নিয়ে সাব্বিরের হাতে দেয়। তারপর ওরা চলে যায়। সাব্বির কী করবে বুঝে উঠতে পারছে না। মাত্র 24 ঘন্টার মধ্যে 5 জনের অ্যাসাইনমেন্ট ও কিভাবে কমপ্লিট করবে, তাও আবার ওর সিনিয়র ব্যাচের, যেগুলো কখনো না দেখেছে না করেছে। সাব্বির পেপারগুলো নিয়ে সোজা লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে ও মারিয়াদের ব্যাচের বইগুলো খুঁজে বের করে। তারপর ওগুলো নিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে কি রে মারিয়া, তুই
তুই শুধু শুধু বেচারাকে আমাদের অ্যাসাইনমেন্ট করতে দিলি কেন? ওগুলো তো আমরা আগেই কমপ্লিট করে রেখেছি, তাহলে ওকে আবার নতুন করে আমাদের অ্যাসাইনমেন্ট করতে দিলি যে? ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিনিয়র ব্যাচের অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি 24 ঘন্টার মধ্যে, তাও আবার 5 জনের অ্যাসাইনমেন্ট। সেটা করা অসম্ভব, কিন্তু ওইটা করার আপ্রাণ চেষ্টা করবে, কারণ ওর মতো ফকিনীর বাচ্চার কোনো যোগ্যতা নেই ইউনিভার্সিটিতে থাকার। ও যদি অ্যাসাইনমেন্টগুলো না করে আসে, ওকে ইউনিভার্সিটি থেকে চলে যেতে হবে, আর এটাই হবে আমার সাথে লাগতে আসার শাস্তি। মারিয়ার সাথে যে লাগতে আসবে তাকে এই শাস্তি পেতেই হবে। অন্যদিকে সাব্বির ভার্সিটি থেকে ফেরার পর থেকে অ্যাসাইনমেন্ট করতে উঠে পড়ে লেগে যায়। কি হলো আব্বু? সকালে ঘুম থেকে উঠতে লেট হলো বলে না খেয়ে ভার্সিটিতে চলে গেলে, আবার ভার্সিটিতে গিয়ে ক্লাস না করে চলে এলি, এসেও কিছু না খেয়ে সেই তখন থেকে কী সব করছিস? কি লিখছিস এগুলো তুই? একটু তো খেয়ে নে, দেখ দুপুর 12টা পার হয়ে গেছে, তুই এখনও কিছু খাসনি। এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। উফ আম্মু, বিরক্ত করো না তো। আমি অ্যাসাইনমেন্ট করছি, এগুলো খুব জরুরি। কাজটা শেষ করেই আমি খেতে আসছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি গেলাম। পরের দিন ভার্সিটিতে মারিয়া ওর লেডি গ্যাং নিয়ে অপেক্ষা করছে। কি রে, এই ছোট বাচ্চাটা এখনো এলো না তো? বৃষ্টির কথায় বিরক্ত হয়ে ছায়া বলল, উফ গাধি, তোর বিরক্তিকর কথা বন্ধ করবি? ফর্দা কথা বাচ্চা, এই বাচ্চাটা আবার কে? কেন, বাচ্চাটা কে বুঝতে পারছিস না? আরে কালকের ওই ছেলেটা যাকে আমরা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি। কালকে ওর সাথে এত ঝগড়া করলি, কিন্তু নামটাই তো কেউ জিজ্ঞাসা করলি না। ওর তো এখন অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও এলো না। সেই জন্যই বলছি, বাচ্চাটা এখন এলো না যে। হ্যাঁ আসলেই তো বাচ্চাটা। ছায়া কথাটা শেষ করার আগেই সাব্বির ওদের সামনে এসে অ্যাসাইনমেন্টগুলো এগিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপুরা, এই নিন আপনাদের অ্যাসাইনমেন্ট। সাব্বিরের কথায় ওরা 5 জন অবাক হয়ে যায়। আর ছায়া বলে, এই ছেলে 24 ঘন্টার মধ্যে সিনিয়র ব্যাচের অ্যাসাইনমেন্ট করা অসম্ভব, তাহলে তুমি কিভাবে করলে? নিশ্চয়ই ভুলভাল লিখে নিয়ে এসেছো। পাশ থেকে বৃষ্টি বলল, এই কেউ অ্যাসাইনমেন্টগুলো নিয়ে দেখতো সব ঠিক আছে কি না। ছায়া সাব্বিরের হাত থেকে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ বেশ ভালো করে দেখে বুঝতে পারলো সব একদম ঠিক আছে। তখন ছায়া অবাক হয়ে মারিয়াকে বলল, মারিয়া, এ তো দেখছি সবগুলো একদম ঠিক করেছে। এই ছেলে, তোমার নাম কি? জি, আজমাইন হোসেন সাব্বির। মারিয়া এতক্ষণ চুপ ছিল, কিন্তু সাব্বিরের নাম শুনে অবাক হয়ে যায়। তারপর ওকে প্রশ্ন করে, আজমাইন হোসেন সাব্বির মানে? হ্যাঁ আপু, এটাই আমার বাবা মায়ের দেওয়া নাম। আচ্ছা, তুই কি সবাই টিউশনি সাব্বির ডাকতো না? মানে তুই কি আগে অনেকগুলো টিউশনি করাতে? হ্যাঁ, আমি টিউশনি পড়াতাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? সাব্বিরের কথা শুনে মারিয়া একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমি নীলার বড় বাপু। মারিয়া কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর সাব্বির মারিয়ার চলে যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ও বিশ্বাসই করতে পারছে না যে মারিয়া নীলার বড় আপু। আজ এতগুলো দিন পর এক্স গার্লফ্রেন্ডের নাম শুনে সাব্বির কী বলবে বা ওর রিয়াকশন করা দরকার সেটা ও জানে না। মারিয়া চলে যাওয়া দেখে ওর বান্ধবীগুলো ওকে ডাকতে ডাকতে চলে যায়। সাব্বির কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের ক্লাসে চলে যায়। সাব্বির ক্লাসে মনোযোগ দিতে পারছে না, বারবার কিছুক্ষণ আগের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। মারিয়া নীলার বড় আপু। কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাব্বির। সেদিনকার মতো কোনো মতে ক্লাস করে সাব্বির বাসায় চলে যায়। দেখতে দেখতে বেশ অনেক কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে সাব্বির আর মারিয়াদের সামনে যায়নি। তারপর হঠাৎ একদিন ভার্সিটিতে কিছু ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। সবাই সেখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে বিষয়টা দেখছিল, কেউ কোনো প্রতিবাদ করছে না। হঠাৎ ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে মেয়েটির ওড়না নিয়ে নেয়। দূর থেকে বিষয়টা সাব্বির লক্ষ্য করতেই রাগে ওর মাথাটা ফেটে যায়। সাব্বির ঝড়ের গতিতে ছেলেগুলোর সামনে গিয়ে ওড়না হাতে থাকা ছেলেটার বুকে একটা লাথি মেরে হাত থেকে ওড়নাটা নিয়ে মেয়েটাকে পরিয়ে দেয়। বাকি ছেলেগুলো একসাথে সাব্বিরের দিকে তেড়ে আসে ওকে মারতে। উপায় না পেয়ে সাব্বির ওদের সাথে মারপিট করতে থাকে, কিন্তু সাব্বির একা এতগুলো ছেলের সাথে পেরে উঠছিল না। হঠাৎ করে একটা ছেলে চাকু নিয়ে সাব্বিরের দিকে তেড়ে আসে। তারপর আর কিছু বুঝে ওঠার আগেই সাব্বিরের পেটে ঢুকিয়ে দেয়। এমন একটা দৃশ্য দেখে চারপাশটা স্তব্ধ হয়ে যায়।
ভার্সিটিতে গন্ডগোল দেখে অনেক আগেই প্রিন্সিপাল পুলিশকে ফোন দিয়েছিল। সাব্বিরকে চাকু মারার পর পুলিশের গাড়ি ভার্সিটির মধ্যে ঢুকে পড়ে। তারপর ভিড় ঠেলে ছেলেগুলো পালিয়ে যাওয়ার আগেই ওদের ধরে ফেলে। সাব্বির পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্ষত স্থান অঝরে রক্ত পড়ছে। সাব্বির পড়ে যেতেই কোথা থেকে যেন মারিয়া ছুটে আসে। সাব্বির বলে চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে চলে আসে। ততক্ষণে সাব্বির তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। মারিয়া গিয়ে ওর মাথাটা নিজের কোলের উপরে নিয়ে কান্না করে দেয় আর বলে, সাব্বির, এই সাব্বির, কিছু হবে না তোমার। প্লিজ কেউ আমাদেরকে হেল্প করেন, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো। কথাগুলো বলতে বলতে ভার্সিটিতে অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে। সাথে সাথে কতগুলো ওয়ার্ড বয় এসে সাব্বিরকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। তারপর হসপিটালে নিয়ে যায়। ওরা আধ ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসে। তারপর ভেতরে আসতেই সাব্বিরকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মারিয়া সাব্বিরের হাত ধরে কান্না করে বলে, তোমার কিচ্ছু হবে না সাব্বির, প্লিজ চোখ খোলো প্লিজ। সাব্বিরকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মারিয়া ঢুকতে গেলেই নার্স আটকে দেয় আর বলে, ম্যাম, আপনি কেবিনে ঢুকতে পারবেন না। অপারেশন থিয়েটারে কেউ অ্যালাউ নয়। আপনি আমার সাথে আসুন, কিছু ডকুমেন্টে আপনার সাইন লাগবে। নার্সের কথাতে মারিয়া নির্দ্বিধায় রিসেপশনে চলে যায় আর কিছু পেপার নিয়ে মারিয়ার সামনে দেয় আর বলে, ম্যাম, এখানে একটা সাইন করে দিন। আপনার সাইন ছাড়া আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। কিন্তু এগুলো কিসের পেপার? দেখুন ম্যাম, আপনার হাজবেন্ডের অবস্থা ভালো নয়, তাই এই এগ্রিমেন্ট পেপারে আপনাকে সাইন করতে হবে। ট্রিটমেন্ট চলাকালীন সময় আপনার হাজবেন্ডের কিছু হয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ম্যাম, তাড়াতাড়ি সাইনটা করুন, ওনার অবস্থা খুবই খারাপ, লেট করা ঠিক হবে না। নার্সের মুখে হাজবেন্ড কথাটা শুনে মারিয়া অবাক হয়ে গেছে। তাও কিছু না ভেবেই পেপারে সাইন করে দিয়ে আবার দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে চলে যায়। মারিয়া হাউমাউ করে কান্না করছে। এর মাঝে মারিয়ার বান্ধবীরা চলে আসে। মারিয়াকে কান্না করতে দেখে ছায়া বলে, মারিয়া দোস্ত, প্লিজ কান্না করিস না, দেখ সাব্বির কিচ্ছু হবে না। এবার সাব্বিরের আব্বু আম্মু কান্না করতে করতে হসপিটালে চলে আসেন। ওদের সামনে এসে সাব্বিরের আম্মু কান্না করে মারিয়ার কাছে প্রশ্ন করে, সাব্বির, আমার সাব্বির কি হয়েছে? সাব্বিরের আম্মু, তুমি কান্নাকাটি করো না, আমাদের ছেলের কিচ্ছু হবে না। আমার ছেলে অতটা দুর্বল না যে সামান্য একটু আঘাতে হেরে যাবে। তুমি এভাবে কান্না করলে অসুস্থ হয়ে পড়বে। পরে তোমার ছেলে যদি দেখে তার জন্য কান্না করে তুমি অসুস্থ হয়ে পড়েছ, তাহলে ছেলেটা অনেক কষ্ট পাবে। তুমি কান্নাকাটি বন্ধ করো। সাব্বিরের আব্বুর কথাতে আম্মুর কান্না বন্ধ করার বৃথা চেষ্টা করে। আব্বু এতক্ষণ মারিয়াকে খেয়াল করেনি। ওদেরকে দেখে আব্বু প্রশ্ন করে, আচ্ছা মামুনিরা, তোমরা কি সাব্বিরের ফ্রেন্ড? আব্বুর কথা শুনে মারিয়া বলে, জি আঙ্কেল, আমরা সাব্বিরের ফ্রেন্ড। আচ্ছা, তোমরা বলতে পারবে আমার ছেলের এই অবস্থা হলো কিভাবে? মন্দির ছেলে আকাশ ভার্সিটিতে একটা মেয়েকে টিজ করছিল, সভ্যতামি অসভ্যতামি করছিল। কেউ একটু প্রতিবাদ করেনি। সাব্বির ওখানে গিয়ে মেয়েটাকে প্রোটেক্ট করে, ওদের সাথে মারপিট করে। তখন ওদের মধ্যে থেকে একটা ছেলে সাব্বিরের পেটে চাকু ঢুকিয়ে দেয়। কোনো কিছু বোঝার আগেই সাব্বির মাটিতে লুটিয়ে পড়ে। কথাটা বলা শেষ হতে সাব্বিরের আম্মু আবারও কান্না শুরু করে দেয়। তখন মারিয়া আম্মুর কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আন্টি, আপনি কান্না করবেন না প্লিজ। আপনি কান্না করলে অসুস্থ হয়ে পড়বেন। দেখবেন আপনার ছেলের কিচ্ছু হবে না, ওর কিছু হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সব ঠিক করে দেবে। এরই মাঝে অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বেরিয়ে এসে বলে, এখানে পেশেন্টের বাসার লোক কে আছেন? নার্সের কথাতে সবাই নার্স সামনে আসে। আম্মু অস্থির হয়ে নার্সকে জিজ্ঞাসা করে, আমার সাব্বিরের কিছু হয়নি তো? ও ঠিক হয়ে গেছে তো? অসুস্থ হয়ে গেছে তাই না? আমাকে একটা বার আমার কলিজার টুকরার কাছে যেতে দিন প্লিজ, আমি আমার সাব্বিরের কাছে যাব। ম্যাম, আপনি শান্ত হন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ইমিডিয়েটলি ও পজিটিভ ব্লাডের প্রয়োজন। আমাদের ব্লাড ব্যাংকে এখনও পজিটিভ ব্লাড নেই। আপনারা জলদি ব্লাডের ব্যবস্থা করেন প্লিজ। নার্সের কথা শুনে সাব্বিরের আব্বু বলল, আমার রক্ত ও পজিটিভ, কিন্তু আমার সুগার আছে। এসব কথার মাঝে আম্মু অস্থির হয়ে বলে, আমার রক্ত নিন, যত লাগে নিয়ে নিন, তবুও আমার সাব্বিরকে আমার কাছে ফিরিয়ে দিন। সাব্বিরের আম্মু, তুমি কান্না থামাও, আমাদের ছেলের কিচ্ছু হবে না। তুমি ওকে কি করে রক্ত দেবে? তোমার রক্তের সাথে রক্তের মিল নেই। দেখুন, এসব বললে তো হবে না। রক্ত না পেলে পেশেন্টকে
বাঁচানো যাবে না। ওদের কথা শেষ হতেই মারিয়া বলে, নার্স, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমার সব কিছু নর্মাল, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিয়ে নিন। মারিয়ার কথা শুনে নার্স বলে, আপনি তাড়াতাড়ি ভিতরে আসুন। নার্স মারিয়াকে নিয়ে ভেতরে চলে যায়। শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়। রক্ত দেওয়ার শেষে মারিয়া দাঁড়ানোর চেষ্টা করলে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। তখন নার্স ওকে ধরে শুইয়ে দিয়ে বলে, আরে আরে, আপনি উঠছেন কেন? শুয়ে কিছুক্ষণ রেস্ট নিন। নার্স বেরিয়ে গেলে সাব্বিরের আব্বু আম্মু মারিয়ার কেবিনে ঢুকে। আম্মু মারিয়ার সামনে বসে ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি আজকে আমার ছেলের জন্য অনেক করলে, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা। ছি ছি আন্টি, কি বলছেন এগুলো? এটা আমার কর্তব্য, এভাবে বলবেন না। তোমার জন্য আজকে আমি আমার ছেলেটাকে ফিরে পেয়েছি। তোমার এই ঋণ আমি কিভাবে যে শোধ করব? আন্টি, কি বলছেন? এগুলো আমার কিছু প্রয়োজন নেই। সাব্বির এখন সুস্থ আছে, তাতেই আমি খুশি। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার কখনো যদি মনে হয় এই মায়ের থেকে কোনো কিছুর প্রয়োজন, তাহলে তুমি আমাকে অবশ্যই বলবে। আচ্ছা আন্টি। ওদের কথা শেষ হতে সাব্বিরের আব্বু মারিয়ার মাথার উপর হাত রেখে বলে, দোয়া করি মা, তুমি অনেক সুখী হও। আব্বুর কথায় মারিয়া মুচকি একটা হাসি দেয়। ওরা আরও কিছুক্ষণ কথা বলে। এর মাঝে নার্স এসে বলে যে সাব্বিরের জ্ঞান ফিরেছে। কথাটা শোনার সাথে সাথে মারিয়া ছুটে কেবিন থেকে বেরিয়ে সাব্বিরের কেবিনে চলে যায়। মারিয়া এভাবে ছুটে যাওয়া দেখে সাব্বিরের আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু বিষয়টা নিয়ে খুব একটা ভাবে না। তারপর ওরা সবাই সাব্বিরের কেবিনে যায়। দেখে ও মিটিমিটি করে তাকাচ্ছে। মারিয়া গিয়ে সাব্বিরের পাশে বসে ওর একটা হাত হাতের মধ্যে নিয়ে বলে, এই, তোমার এখন কেমন লাগছে? সাব্বির চোখ খুলে মারিয়াকে পাশে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে আবার চারপাশে তাকিয়ে দেখে মারিয়ার বান্ধবীরা সহ ওর আব্বু আম্মু সেখানে দাঁড়িয়ে আছে। সাব্বিরের আব্বু আম্মুর দিকে তাকায়। ওরা কাছে এসে দাঁড়ায়। আম্মু সাব্বিরের অন্য হাত ধরে কান্না করে দেয় আর বলে, তোকে কতবার বলেছি এইসব মারপিটার ঝামেলার মধ্যে জড়াবি না। তুই কখনো আমার কথা শুনবি না, সবসময় মারপিটের ভেতরেই থাকবি। আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত, তাহলে আমাদের কি হতো? আমরা কি নিয়ে বাঁচতাম? তুই ছাড়া আমাদের আর কে আছে বল? আজকে যদি এই মেয়েটা না থাকতো, তোকে আমি কখনোই ফিরে পেতাম না। সাব্বির আম্মুর কথা শুনে মারিয়ার দিকে তাকায় আর প্রশ্ন করে, আম্মু, কি বলছো তুমি এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি আমাকে বাঁচিয়েছেন মানে? মেয়েটাই তোকে হাসপাতালে এনেছে, আবার 2 ব্যাগ রক্ত দিয়ে আজকে তোকে বাঁচিয়েছে। ওই তো তোকে হাসপাতালে নিয়ে এসেছে। আজকে যদি ও না থাকতো, তাহলে কি যে হতো ভাবাই যাচ্ছে না। এটা ভাবতেও আমার অন্তর আত্মা কেঁপে উঠছে। এরপর থেকে তুই কখনো যদি মারপিট করিস, তাহলে আমাকে আর কখনো আম্মু বলে ডাকবি না। তুই আজকে আমাকে কথা দে, তুই আর কখনো মারপিটের ভেতরে যাবি না। ওর আম্মুর কথা শুনে মারিয়ার দিকে তাকায় আর ওর আম্মুকে উত্তর দেয়, আম্মু, আমি কথা দিলাম আর কখনো মারামারির ভেতরে যাব না। ওদের কথা শেষ হতে মারিয়া সাব্বিরের আম্মুকে বলে, আন্টি, আপনি সাব্বিরের কাছে থাকেন, আমি বাসায় গেলাম। বাসায় ফিরতে লেট হলে আব্বু আম্মু অনেক টেনশন করবে। আচ্ছা মা, তুমি যাও। আর হ্যাঁ, কখনো যদি কিছু সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তুমি অবশ্যই আমাকে বলবে। আম্মুর কথার পরিবর্তে মারিয়া মুচকি একটা হাসি দেয়। তারপর চলে যাওয়ার সময় মারিয়ার বান্ধবীগুলো সবাই সাব্বিরের সাথে কথা বলে যায়। সবাই চলে যেতেই সাব্বির কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দেয়। আব্বু আম্মু ওকে এমন করে হাসতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কি হলো আব্বু, তুই হাসছিস কেন? না না, কিছু না তো, এমনি। আচ্ছা আব্বু, একটা কথা জিজ্ঞেস করব? আম্মু, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে, তার জন্য পারমিশন নিতে হবে। তুমি নিশ্চিন্তে আমাকে বলো, কি বলতে চাও। আব্বু, তুই কি মেয়েটাকে ভালোবাসিস? আম্মুর মুখে এরকম কথা শুনে সাব্বির অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু, কী সব বলছো? তোমার মাথা ঠিক আছে? ওই মেয়েটা আমাদের ভার্সিটির সিনিয়র, আমার থেকে 2 বছরের সিনিয়র। আমার ওর সাথে তেমনভাবে কোনো পরিচয় নেই, তাহলে সম্পর্ক হবে কিভাবে? কিন্তু মেয়েটা যে বললো ও তোর ফ্রেন্ড, তাছাড়া মেয়েটাকে দেখে মনে হলো তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আম্মু, তুমি ভুলভাল ভাবছো। দেখ আব্বু, আমি তোর আম্মু, আমাকে ঠিক ভুল চেনাতে আসিস না। আমি মেয়েটার চোখে তোর জন্য এক বুক পরিমাণ কষ্ট আর ভালোবাসা দেখেছি। আর তুই কেমন ওর দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিলি। জানিস তো, মায়ের চোখে সন্তান কখনোই ফাঁকি দিতে পারে না। তুমি ঠিক বলেছ, এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি, শুধু বলতে পারছিলাম না।
আপু আম্মুর এমন ধারা কথা শুনে সাব্বির বেশ বিরক্ত লাগছিল, তাই বলল, আব্বু আম্মু, তোমরা কি একটু থামবে? আমাকে তোমরা কিছু বলার সুযোগই দিচ্ছ না। তোমরা যে মেয়েটাকে নিয়ে এত আকাশ পাতাল চিন্তা করছো, জানো মেয়েটা কে? সাব্বিরের কথায় আব্বু আম্মু নীরব হয়ে ওর দিকে তাকিয়ে বলে, ওই মেয়েটা আর কেউ নাই, ও হচ্ছে নীলার বড় বোন। সাব্বির মুখে নীলা নামটা শুনে আব্বু আম্মু অবাক হয়ে গেল। নীলার বড় আপু যে এই মেয়েটা মানে মারিয়া, সেটা শুনে আরো অবাক হয়ে গেল। আব্বু আম্মু অনেকক্ষণ চুপ করে সাব্বিরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নীরবতা ভেঙে আম্মু বলল, নীলা মানে সে পিচ্চি মেয়েটা যাকে তুই টিউশনি পড়াতে যেতি। এই মেয়েটা নীলার বড় বোন, কিন্তু এর সাথে তো নীলার কোনো মিল নেই। সাব্বির ওর আম্মুর কথায় বিরক্তি প্রকাশ করে বলে, আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা কি জমজ নাকি? একই রকম দেখতে হবে। উফ, তুই একটা মাথা মোটা। আমি কি চেহারার মিলের কথা বলছি নাকি? আমি বলতে চেয়েছি নীলা অহংকারী, বদমেজাজি আর জেদি একটা মেয়ে। শুধু নিজের জেদটাকে ধরে রাখতে তোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে, তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর সেই মেয়ের বড় বোনই আজকে তোকে মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে আনলো। সাব্বির আম্মুর কথা শুনে মুচকি একটা হাসি দেয়। পরক্ষণে আবার ওর আম্মুর মুখে এমন কিছু শুনে যা শোনার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। তবে যাই বলো না কেন, সাব্বির আম্মু মেয়েটাকে কিন্তু আমাদের সাব্বির সাথে খুব সুন্দর মানাবে। যদিও সাব্বির থেকে 1 বছরের সিনিয়র, তাতে কি, মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে। অহংকারী নীলার থেকে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলা হয়েছে। ছেলেটা এত বড় একটা ঝড় গেল, এখন আর কথা না বলে ওকে রেস্ট নিতে দাও, আর তুমি বাইরে চলো। আব্বু আম্মু কেবিন থেকে বেরিয়ে যায় আর সাব্বির সেই পুরনো দিনের ভাবনাতে ডুব দেয়। দেখতে দেখতে 2টা দিন কেটে যায়। এই 2টা দিন সাব্বিরকে হসপিটালে থাকতে হয়েছিল। আজকে সাব্বিরকে ডিসচার্জ করা হবে, তো যাওয়ার আগে ক্ষতস্থানে ড্রেসিং করার জন্য একটা নার্স এলো। তারপর নার্স কিছু একটা ভেবে বলতে লাগলো, আচ্ছা, আপনার স্ত্রী তো আর এলো না, উনি কি অসুস্থ নাকি? নার্সের কথা শুনে সাব্বির যেন আকাশ থেকে পড়ল। ভাবছে ওর আবার বউ আসলো কোথা থেকে? যেখানে এখনো অবধি বিয়েটাই করলো না, সেখানে আবার বউ। সাব্বির অবাক হয়ে বলল, আমার বউ মানে? কেন, সেদিন ম্যাডামই তো আপনাকে হসপিটালে আনলো, ব্লাড দিল, এমনকি এগ্রিমেন্ট পেপারে সাইন করলো। সত্যি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছেন। উনি যদি আপনাকে হসপিটালে আনতে আর কয়েক মিনিট লেট করতো, তাহলে হয়তো আর আপনাকে বাঁচানো যেত না। তাছাড়া ম্যাডাম যে পরিমাণে কান্না করেছে আপনি ভাবতেও পারবেন না। যতক্ষণ আপনার ট্রিটমেন্ট হয়েছে ততক্ষণ উনি পাগলের মতো কান্না করেছে। আপনার জন্য যে পরিমাণে পাগলামি করছিল তাতে তো স্পষ্ট বোঝা যায় উনি আপনার স্ত্রী আর আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। নার্সের কথা শুনে সাব্বির অবাকের ওপর অবাক হচ্ছে। ভাবতেই পারছে না ওরই এক্স গার্লফ্রেন্ডের বড় বোন নাকি ওর জন্য কান্না করেছে, এমনকি ওর জন্য এত কিছু করেছে। সাব্বির মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা মারিয়া ওর জন্য এত কিছু কেন করছে? তাহলে কি আম্মু যেটা বলেছে সেটাই সত্যি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সাব্বির বারবার নিজের মনকে প্রশ্ন করছে। নার্সের ড্রেসিং করা হয়ে গেলে চলে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে করে আবার ফিরে এসে বলল, আর হ্যাঁ, দোয়া করি আপনারা দুজন অনেক সুখী হন। জানেন তো, লাইফ পার্টনার হিসেবে এমন কাউকে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তাকে সবসময় ভালোবাসার মানুষটাকে আগলে রাখবেন। সাব্বির ডিসচার্জ করা হলে ওর আব্বু আম্মুর সাথে বাসায় ফিরে আসে। দেখতে দেখতে আরও 1 সপ্তাহ কেটে যায়। এর মাঝে মারিয়া একবারও সাব্বিরের খোঁজ খবর নেয়নি। পুরো 1টা মাস লেগে গেল সাব্বির সুস্থ হতে, আর সুস্থ হতেই ভার্সিটিতে যাবে বলে ঠিক করে। সাব্বির রেডি হয়ে আম্মুকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর ক্যাম্পাসে এসে সাব্বির বারবার এদিক ওদিক মারিয়াকে খুঁজছিল। কেন জানে না, সাব্বির এই 1টা মাস মারিয়াকে অনেক মিস করেছে। বারবার শুধু মারিয়ার মায়াবী মুখ ওর চোখের সামনে ভেসে উঠেছে। অনেকক্ষণ মারিয়াকে খুঁজেও যখন পেল না, তখন হতাশ হয়ে ক্লাসে চলে যায়। তারপর ক্লাস করতে থাকে। অন্যদিকে, কি রে মারিয়া, আজ এতদিন পর সাব্বির ভার্সিটিতে আসলো, আর তুই একটা বার ছেলেটার সাথে দেখা করলি না? এই কয়টা দিন তো পাগল হয়ে গেছিলি ওকে দেখতে না পেয়ে, আর আজকে যখন ও এসেছে একটাবার ওর সামনে যাচ্ছিস না? দেখলাম ও তোকে অনেকক্ষণ যাবৎ খুঁজছিল, অবশেষে না পেয়ে মুখটা মলিন করে ক্লাসরুমে চলে গেল।
ওদের কথা শুনে মারিয়া মলিন সুরে বলে, আমি কিভাবে ওর সামনে যাব বলতে পারিস? সাব্বির নিশ্চয়ই এখন আমাকে ঘৃণা করে। মারিয়ার কথাতে ছায়া বিরক্ত কণ্ঠে বলে, আজব তো, তোকে ঘৃণা করবে কেন? কারণ আমি যে নীলার বোন, এটা জানার পর থেকে সাব্বির নিশ্চয়ই আমাকে ঘৃণা করে। সাব্বির হয়তো ভাবে আমিও নীলার মতো অহংকারী, বদমেজাজি আর প্রতারক। আর তার প্রমাণ তো আমি নিজেই দিয়েছি। ছেলেটি ভার্সিটির প্রথম দিন আসতেই ওর সাথে কি করলাম, তখন ও কি বলেছিল তোদের হয়তো মনে নেই, আমি নাকি বড়লোক বাপের বিগড়ে যাওয়ার সন্তান। আর আমিও তো নীলার মতোই ওর দরিদ্রতার সুযোগ নিয়েছিলাম। ছেলেটা যে কয়টা দিন হলো ভার্সিটিতে আসছে, আমি প্রত্যেকটা দিন ওর সাথে রাফ বিহেভ করেছি। দেখ মারিয়া, আমরা সবসময় যেটা ভাবি সেটা কিন্তু হয় না। তুই কি জানিস আমরা নিজেরাই নিজেদের শত্রু? যে বিষয়টা নিয়ে আমরা ভয়ে থাকি সে বিষয়টা নিয়ে আমরা এতটাই চিন্তা করে ফেলি যে যেটা হওয়ার নয় সেটাও কল্পনায় চলে আসে। তারপর সেটা সম্মুখীন হওয়ার সাহসও হয় না আমাদের। এভাবে ভুলভাল চিন্তাভাবনা বাদ দিয়ে সাব্বিরের সাথে দেখা করে কথা বল। ছেলেটার উপর দিয়ে এতটা ধকল গেল, ওকে জিজ্ঞাসা কর এখন কেমন আছে, ওকে একটু সময় দে। আর তোর জন্য যদি ওর মনে কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে তাহলে সেটা দূর করার চেষ্টা কর। ভার্সিটিতে এসেও প্রথমে তোকে খুঁজেছিল আর তুই ওকে এড়িয়ে যেতে চাইছিস। বৃষ্টির কথাগুলো মারিয়া মনোযোগ দিয়ে শুনল, তারপর নিজের মনে প্রশ্ন করল, বৃষ্টি ঠিকই বলছে, আমার একবার সাব্বিরের সামনে গিয়ে ওর সাথে কথা বলার দরকার। অন্যদিকে সাব্বির ক্লাসগুলো শেষ হলে ও ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই বৃষ্টি আর ছায়া এসে ওর সামনে দাঁড়ায় আর বলে, এই শোন, মারিয়া তোকে ভার্সিটির পিছন দিকে লেকের পাড়ে যেতে বলেছে। মারিয়া নামটা শুনে সাব্বিরের মুখে হাসির রেখা ফুটে ওঠে। তখন ও বলে, মারিয়া আপু আমাকে ডেকেছে, কিছু বলবে আমাকে? তার সমস্যা কি বলতো? এত বেশি বুঝিস কেন সব বিষয়ে? তোকে বললাম মারিয়া ডেকেছে, তুই সেখানে না গিয়ে আমাদের প্রশ্ন করিস। যে ডেকেছে তার থেকে শোন। সাব্বির আর এক মুহূর্ত সেখানে না থেকে ওখান থেকে ছুটে ভার্সিটির পেছনের লেকের পাড়ে চলে আসে। আসতেই খেয়াল করে মারিয়া একটা বেঞ্চে বসে আছে। মারিয়া কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো এলোমেলোভাবে বাতাসে অবাধ্য বিচরণ করছিল। এতদিন পর মারিয়াকে দেখে সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যায়। ও গুটি গুটি পায়ে হেঁটে মারিয়ার পাশে গিয়ে বসে পড়ে। এতগুলো দিন পর সাব্বিরকে দেখে মারিয়ার ভেতর অজানা শিহরণ খেলে গেল। মারিয়ার বুকের মাঝে নীল সমুদ্রের উথাল পাতাল ঢেউ বইতে শুরু করলো। মারিয়ার লজ্জা মিশ্রিত এক চাহনিতে সাব্বিরের দিকে তাকায়। দেখে সাব্বির একটা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সাব্বির নেশালো চাহনিতে মারিয়া লজ্জাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। মারিয়া লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে হালকা কাশি দেয়। কাশির আওয়াজে সাব্বির ঘোর কাটে আর আমতা আমতা করে বলে, সে না মানে আসলে কেমন আছেন আপু? মারিয়া লজ্জা পেলেও সাব্বিরের মুখে আপু ডাকটা কেন জানি সহ্য করতে পারল না। মারিয়া রেগে আগুন হয়ে গেল আর বলল, এই কুত্তা, বান্দর, বিলাই, হনুমান, হাতি, গন্ডার, মাথা মোটা, খাটা, সুরলুক, ভাল্লুক, আমি তোর কোন জন্মের আপু? হ্যাঁ, এমনভাবে আপু বলছিস যেন আমি তোর মায়ের পেটের আপু। খবরদার, আর কখনো যদি আমাকে আপু বলে ডেকেছিস তাহলে তোর খবর করে ছেড়ে দেবো, কুত্তা বলে রাখলাম। মারিয়া রাগে ফুঁসতে লাগলো। সাব্বির আবুলের মতো মারিয়ার রাগী চেহারার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। যা বাবা, আমি আবার কি করলাম? বিষয়টা ভেবে বলল, আপু আপনি তো আমার 2 বছর সিনিয়র, তাহলে আপনাকে আপু ডাকবো না তো কি ডাকবো? কি বলে ডাকবি মানে? আমার একটা সুন্দর নাম আছে, তুই জানিস না? এখন থেকে আমার নাম ধরে ডাকবি। আর কি আপনি আপনি লাগিয়ে রেখেছিস? হ্যাঁ, কিন্তু আপনি তো আমার থেকে বড়, আপনার নাম ধরে ডাকলে সবাই বিষয়টা কিভাবে নেবে? আর আপনাকে নাম ধরে না ডাকলে সেটা তো বেয়াদবি হয়ে যাবে। আপনি না বলেছিলেন আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলতে, আমি তো এখন সেটাই করছি, তাহলে এত অভিযোগ কেন? একবার বলেছি শুনতে পাসনি? আমি বলেছি মানে তুই আমার নাম ধরেই ডাকবি আর তুমি করে বলবি। মারিয়া বলেই কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিজেকে বেশ স্বাভাবিক করে শান্ত গলায় বলল, এখন কেমন আছো তুমি? মারিয়ার মুখে তুমি ডাকটা শুনে সাব্বিরের ভেতর মৃদু বাতাস বয়ে গেল। তারপর বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাব্বিরের মুখে আবার আপনি ডাক শুনে মারিয়ার রাগে চোখে তাকাতেই সাব্বির আমতা আমতা করে বলল, আপনাকে তুমি ডাকতে সময় তো লাগবেই, আমি সবাইকে আপনি করে ডাকতে অভ্যস্ত, তাই তুমি ডাকটা সহজেই আসে না। সাব্বিরের ভয়ার্ত চেহারা দেখে মারিয়া একটু মুচকি হাসে। ও জিজ্ঞাসা করে, আচ্ছা
তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কি কথা বলো? আর মনে করার কি আছে? আমি তোমার কোনো কথারই কিছু মনে করবো না, তুমি নির্দ্বিধায় বলো। সাব্বির স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, তুমি তো নীলার আপু, অথচ নীলার স্বভাবের সাথে তোমার কোনো মিল নেই। দুজনেই দুই সমুদ্রের উল্টো পিঠ। তুমি এতটা আলাদা কেন? এই প্রশ্নটা আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। সাব্বির কথা শুনে মারিয়া ফিক করে হেসে ফেলে, তারপর বলে, এর জন্য তুমি এত ভয় পাচ্ছিলে? তবে হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছ। আমি আর নীলা দুজনেই দুই রকম। নীলার সাথে আমার কোনো মিল নেই। নীলা অতিরিক্ত অহংকার করত। ওর এই অহংকার আর জেদের জন্যই হয়তো ওকে শাস্তি পেতে হয়েছে। মারিয়ার কথা শুনে সাব্বির অবাক হয়ে বলে, শান্তি পেয়েছে মানে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা তোমার সাথে যেটা করেছে ঠিক একই রকমভাবে আরও অনেক ছেলের সাথেই এরকম করেছে। কিন্তু ওই যে কথাই আছে না, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে পাপের শাস্তি হবে। নীলা এমন কাজ অনেক ছেলের উপরেই ক্ষিপ্ত ছিল। তারপরে যখন ও মন্ত্রীর ছেলে আকাশের একটা ফ্রেন্ডের সাথে ঠিক একইভাবে গেমে অভিনয় করে, তখন আকাশ অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তারপর একদিন নীলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। মারিয়ার এমন কথা শুনে সাব্বিরের পুরো পৃথিবী যেন থমকে গেছে। ও বিশ্বাসই করতে পারছে না নীলা আর নেই। আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে সাব্বিরের সাথে কি এমন করেছিল নীলা। আসুন তবে আপনাদের সব ঘটনা খুলে বলি। সাব্বির মধ্যবিত্ত পরিবারের ছেলে। সাব্বিরের আব্বু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই মুহূর্তে সাব্বিরকে পরিবারের হাল ধরতে হয়েছিল। নীলা ছিল সাব্বিরের প্রথম ছাত্রী। সাব্বির প্রথম থেকেই নীলাকে অনেক স্নেহ করত, কিন্তু নীলার কাছে সেগুলো বিরক্ত লাগতো। তারপর নীলার আব্বু আম্মু সাব্বিরের প্রতি অতিরিক্ত কেয়ার আর ভালো মানসিকতা দেখে নীলা রাগে হিংসায় আর জেকের জন্য সাব্বিরের সাথে ভালোবাসার নাটক করে। সাব্বির যখন ওর প্রেমের প্রস্তাব রাজি হচ্ছিল না, তখন নীলা সুইসাইডের নাটক করেছিল। ফলস্বরূপ সাব্বিরকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছিল। তারপর সাব্বির ওদের সম্পর্কটাকে নিয়ে খুবই দ্বিধায় ছিল, কারণ নীলা খুবই ছোট ছোট ড্রেস পরতো আর নাইট ক্লাবে গিয়ে অন্য ছেলেদের সাথে পার্টি করতো, ড্রিঙ্কস করতো। এক কথায় নীলা এরকম চলাফেরা সাব্বিরের মোটেও পছন্দ ছিল না। কিন্তু সাব্বির মানা করলে নীলা ওকে অনেক কথা শুনিয়ে দিত। তারপর একদিন রাতে সাব্বির টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে দেখে একটা গাড়ির মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে অন্তরঙ্গ অবস্থায় আছে। সাব্বির দেখেও এড়িয়ে যাচ্ছিল। ঠিকই সেই সময় গাড়ির ভেতর থেকে মেয়েটার খুবই বিশ্রী একটা আওয়াজ শুনতে পায়। সাব্বিরের কেন জানি ভয়েসটা খুব চেনা চেনা লাগছিল। তখন ও গাড়ির জানালার কাছে গিয়ে দেখে নীলা একটা ছেলেকে কিস করছে। এসব দেখে সাব্বিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাব্বির বিশ্বাসই করতে পারছিল না নীলা এরকম করবে ওর সাথে। নীলা খুবই বাজেভাবে চলাফেরা করলেও এইটুকু সাব্বির বিশ্বাস ছিল যে ও কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু সেই দিন ওকে ওরকম অবস্থায় দেখে সাব্বির বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তারপর সাব্বির গাড়ির দরজায় টোকা দিতেই নীলা ছেলেটাকে ছেড়ে দিয়ে গাড়ির জানালা নামিয়ে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। নীলা ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে আছে, ওর কোনো হুঁশ নেই, ও কি করছে জানে না। সাব্বিরকে দেখে নীলা মাতাল অবস্থায় বলে, এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? চলে যা এখান থেকে। আমি আমার বেবির সাথে রোম্যান্স করছি, দেখতে পাচ্ছিস না? ছোট লোকের বাচ্চা। নীলার মুখে এমন কথা শুনে আর চোখের সামনে এসব দৃশ্য দেখে সাব্বির আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সাব্বিরের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাব্বির চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে চলে যেতে নেয় আর নীলা ওকে বকা দিতে থাকে। এই ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে যায়। সাব্বির আর নীলা সাথে দেখা করেনি আর ওকে টিউশনি পড়াতেও যায়নি। সাব্বির যোগাযোগ করতে না দেখে নীলার মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। নীলার আম্মু প্রতিদিন সাব্বিরের খোঁজ করে, সাব্বির কেন টিউশনি করাতে আসে না। নীলার আম্মু সাব্বিরকে ফোন দিয়ে টিউশনি পড়াতে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে। আর সেই মুহূর্তে সাব্বিরের টাকার প্রয়োজন ছিল আব্বুর ট্রিটমেন্টের জন্য। সাব্বির বাধ্য হয়ে নীলাকে বাসায় যায়। সাব্বির নীলার আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করে নীলাকে পড়ানোর জন্য ওর রুমে যায়। নীলার রুমে আসতেই ও ভদ্র মেয়ের মতো পড়তে বসে। পড়া শেষ হতেই যখনই সাব্বির চলে আসতে যাবে, তখনই নীলা পেছন থেকে সাব্বিরের হাত ধরে আর বলে, কি হলো? তুমি চলে যাচ্ছ কেন? আর তুমি এই কয়দিন আমার সাথে কথা বলোনি কেন? আমার খোঁজ নাওনি কেন বেবি? নীলার মুখে এই সমস্ত কথা শুনে সাব্বির তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে, আমি বামন হয়ে চা ধরতে পারি না, তাই এই সম্পর্কটা আমার পক্ষে রাখা সম্ভব না।
তাছাড়া তোমার তো প্রেমিকের অভাব নেই, তোমার শরীরে খিদে মেটানোর জন্য অনেকেই আছে। সেটা আমি সেদিন নিজে চোখেই দেখেছি। সেদিন গাড়িতে থাক, আর কোনো কথা বলতে চাই না। ভালো থাকবে তুমি। সাব্বির এরকম কথা শুনে নীলা বেশ বুঝতে পারে ও সবটা সাব্বির জেনে গেছে। তারপর নীলার রাগ হচ্ছে, ওর মতো 2 টাকার একটা ফকিন্নির বাচ্চা ওকে তেজ দেখিয়ে কথা বলছে, ওকে রিজেক্ট করছে। বিষয়টা নীলার কিছুতেই মেনে নিতে পারছে না, তাই বলতে লাগলো, এই তোর এত বড় সাহস, তুই এই নীলাকে রিজেক্ট করছিস? এরপর যেটা হবে এর জন্য তুই দায়ী থাকবি। নীলার কথা শুনে সাব্বির বলে, আপনি তো আমার অনেক বড় উপকার করেছেন। এরপর থেকে হয়তো দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আমার ভাগ্য যেটা আছে সেটাই হবে। আপনাদের সামান্য কথায় আমার কিছুই যায় আসে না। ভালো থাকবেন, আর ধন্যবাদ সব কিছুর জন্য। সাব্বির বাসা থেকে বেরিয়ে পড়ে আর যাওয়ার আগে নীলার আম্মুকে বলে ও আজ থেকে আর নীলাকে পড়াতে আসবে না। নীলার আম্মু বারবার ওকে জিজ্ঞাসা করলেও সাব্বির কিছু না বলেই চলে যায়। তারপর 2-3 দিন পর সাব্বির টিউশনি পড়িয়ে বাসায় আসছিল। ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে সাব্বিরের সামনে এসে বলে, ভাইয়া প্লিজ হেল্প করেন, প্লিজ ভাইয়া, আমার বান্ধবীটাকে কিছু ছেলে তুলে নিয়ে গেছে। মেয়েটির কথা শুনে সাব্বির বলে, ভয় পেও না আপু, আমি হেল্প করবো তোমাকে। ওরা কোন দিকে নিয়ে গেছে আমাকে বলো। কথাগুলো বলেই মেয়েটা সাব্বিরকে নিয়ে একটা পুরনো গোডাউনের দিকে নিয়ে যায়। তারপর সেখানে যেতেই সাব্বির অবাক হয়ে যায়, কারণ গোডাউনের ভেতরে কেউ ছিল না। ভেতরে আসতেই মেয়েটা খুব বিশ্রীভাবে হাসতে থাকে। কি হলো আপু, তুমি এভাবে হাসছো কেন? এখানে তো কেউই নেই। আর তুমি না বললে তোমার বান্ধবীকে কারা এখানে নিয়ে আসে? তাহলে তুমি আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে আসলে কেন? খেলা তো এবার শুরু হবে মেরি জান। কথাগুলো বলেই মেয়েটা নিজের জামাটা ছিঁড়তে থাকে আর চিৎকার করে মানুষজন ডাকতে থাকে। মেয়েটার এমন চিৎকার শুনে সাথে সাথেই কিছু লোকজন এসে সেখানে উপস্থিত হয়। তারপর মেয়েটার এই অবস্থা দেখে সবাই ভাবে সাব্বির হয়তো মেয়েটাকে ধর্ষণ করছিল, তাই ওকে এলোপাথারি মারতে শুরু করে। ওদের মাঝে একটা লোক পুলিশকে ফোন করে সাব্বিরকে পুলিশে দেয়। আর সবটা নীলারই প্ল্যান ছিল। আর ভাগ্যি সেই দিন সাব্বিরের সাথে ছিল। ওই থানার ওসি সাব্বিরের আব্বুর বন্ধু ছিল। উনি সাব্বিরকে খুব ভালোভাবেই চিনত। সাব্বির এরকম কোনো কাজ করতে পারে না সেটা উনি জানতো। তাই উনি সবটা খোঁজখবর নিয়ে বুঝতে পারে সবটাই একটা প্ল্যান ছিল। আর সেখানে এই ঘটনাটা ঘটায় সেটা এরিয়ায় সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ে যায়। তখন সাব্বিরকে ওসি ছেড়ে দেয়। সাব্বিরের আব্বু আম্মু এইটাই ভয়ে পেয়ে গিয়েছিল যে সেই দিন সাব্বিরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যায়। তারপর আর কি বাকিটুকু তো আপনারা জানেনই। নীলা নিজের পাপের শাস্তি পেয়েছে। অন্যদিকে সাব্বির খুব কষ্ট করে আর পরিশ্রম করে অনেক ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে চান্স পায়, তাই ওকে আবারও ঢাকায় ফিরে আসতে হয়েছিল। সাব্বির কখনো ভাবেনি যে এখানে এসে নীলার সম্পর্কে এরকম কথা শুনতে হবে। তো বর্তমানে ফিরে যাক। সাব্বির মারিয়ার মুখোমুখি বসে আছে। ও কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মারিয়া বলতে আরম্ভ করে, আর তুমি সেই সাব্বির যার সাথে আমার বোন এরকম করেছিল। এটা জানার পর থেকেই লজ্জার জন্য আমি তোমার সামনে আসতে পারিনি। আমি আমার বোনের কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নীলা যেটা করেছে তোমার সাথে সেটা হয়তো ক্ষমার অযোগ্য। এমনকি সেদিন হাসপাতালেও এই জন্য তোমার সামনে যেতে পারিনি। আরে না না, তোমাকে মাপ চাইতে হবে না। তোমার আর তোমার বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমার বোনের থেকে আমি প্রথম থেকেই দূরে দূরে থাকতাম, কারণ ওকে আমার কখনোই পছন্দ ছিল না। শুধু ওর জেদের কাছে হার মেনে ওর সাথে রিলেশনে যেতে হয়েছিল। থাক, সেগুলো পূর্ণ অতীত। ওসব কথা আর না তোলাই ভালো। তবে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তুমি তো কখনো ভুল করোনি। যা করেছে নীলা করেছে, তার ভুলের জন্য তুমি কেন লজ্জিত হবে? এসব কথা আমি ভুলে গেছি। সেসব কথা মনে করে নিজেকে ছোট করো না। আমি কখনো ওর জন্য তোমাকে অন্য চোখে দেখিনি। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, তাই তোমাকে কখনো অসম্মান করবো না, কথা দিলাম। সাব্বিরের কথা শুনে মারিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাব্বিরকে বলে, তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। সাব্বির একবার মারিয়ার দিকে তাকাচ্ছে, একবার মারিয়ার হাতের দিকে, তারপর মুচকি একটা হাসি দিয়ে মারিয়ার হাতের সাথে হাত মিলিয়ে বলে, ওকে, বেস্ট ফ্রেন্ড। মারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো তোমাকে। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা, আমি তো নীলাকে পড়াতে যেতাম, কোনোদিনও তো তোমাকে দেখিনি। সাব্বিরের কথা শুনে মারিয়া মুচকি একটা হাসি দিয়ে বলে, আরে পাগল, আমি তো পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছিলাম।
নীলার হঠাৎ চলে যাওয়ায় আব্বু আম্মু অনেক ভেঙে পড়েছিল, তাই আমাকে দেশে ফিরে আসতে হয়েছে। তারপর আব্বু আম্মু আর আমাকে যেতে দেয়নি, এখানে থেকে পড়ালেখাটা কমপ্লিট করছি। নীলা চলে যাওয়াতে আব্বু আম্মু আমাকে চোখে হারায়, তাই কোথাও একা ছাড়ে না, সব সময় আমাকে চোখে চোখে রাখে, সামনে দিয়ে রাখে। ওহ আচ্ছা, বুঝলাম। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেছে। আর এই কয়েকটা দিন মারিয়া আর সাব্বিরের মাঝে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। মারিয়া ধীরে ধীরে সাব্বিরের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। মারিয়া এখন সাব্বিরকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না। তারপর সাব্বিরকে নিজের মনের কথা বলতে পারে না। এভাবে হঠাৎ একদিন সাব্বির ক্যান্টিনের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কোথা থেকে একটা মেয়ে সাব্বির বলে চিৎকার করে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। মেয়েটার এমন কর্মকাণ্ডে সাব্বির টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে পড়ে। তারপর নিজেকে সামনে নিয়ে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ মেয়েটা ওর বুকে মুখটা গুজে রেখেছিল। সাব্বির মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিয়ে দেখে এটা আর কেউ না, ওর কাজিন তিন্নি। তিন্নিকে দেখে সাব্বির ভ্রু কুঁচকে তাকায়। তিন্নি মুচকে একটা হাসি দিয়ে বলে, কেমন আছো সাব্বির ভাইয়া? কি রে, তুই এখানে কি করে এলি? তুই না দেশের বাইরে ছিলি, তাহলে দেশে ফিরলি কবে? ভাইয়া আমি আজকে দেশে ফিরেছি, আর এসেই তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তুমি খুশি হওনি আমাকে দেখে? খুশি হয়েছি আর অবাকও হয়ে গেছি। হঠাৎ তোকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো, মনে হচ্ছে আমার উপর বিরক্ত হচ্ছ। তিন্নির কথা শুনে সাব্বির হেসে ফেলে আর এক হাত দিয়ে তিন্নিকে জড়িয়ে ধরে বলে, পাগলি, আমি এতদিন পর আমার পিচ্ছি বোনটাকে দেখতে পেলাম, আর আমি খুশি না হয়ে থাকতে পারি? আচ্ছা, এখন আর মুখ ভার করে থাকিস না, চল তোকে আমার ভার্সিটিটা ঘুরিয়ে দেখাই। সাব্বির তিন্নিকে নিয়ে ভার্সিটির অন্য দিকটায় চলে যায়। ওরা যেতেই মারিয়া আর ওর বান্ধবীগুলো আড়াল থেকে বেরিয়ে আসে। বান্ধবীগুলো এতক্ষণ মারিয়াকে আটকে রেখেছিল, কারণ তিন্নি সাব্বিরকে জড়িয়ে ধরতে দেখে ও বেজায় রেগে গেছিল। মারিয়া পারে না তো এসে তিন্নিকে খুন করে। মারিয়া রাগে ফুঁসছে, কারণ সাব্বির অন্য একটা মেয়ের সাথে সময় দিচ্ছে। ও কোনো মতেই মেনে নিতে পারছে না। সাব্বির অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরছে, হাসাহাসি করছে, ওকে জড়িয়ে ধরছে, এমনকি খাইয়ে পর্যন্ত দিচ্ছে। মারিয়া আর এক মুহূর্ত যদি এখানে থাকে তাহলে তিন্নিকে ভস্ম করে দিবে। তো সাব্বির আর তিন্নি ভার্সিটি থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ওরা গিয়ে মারিয়ার সামনে পড়ে। মারিয়া খেয়াল করে মেয়েটা সাব্বিরের হাত ধরে রেখেছে। মারিয়া আগুন চোখে সাব্বিরের দিকে তাকাতেই সাব্বির ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু অন্য কিছু বলে না, মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থেকে সাব্বির বলে, পিচ্ছি বোন, এটা আমাদের ভার্সিটির সিনিয়র আপু, আর ও আমার বেস্ট ফ্রেন্ড। আর মারিয়া, এ হচ্ছে আমার কাজিন তিন্নি। মারিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। সাব্বিরের কথায় ওদের দিকে তাকায়। মারিয়া রাগের কারণ হচ্ছে তিন্নি মারিয়ার থেকেও সুন্দরী, আর প্রতিটা মেয়ের জাতিগত অভ্যাস নিজের থেকে সুন্দরী কাউকে দেখলেই বিনা কারণে রেগে যাওয়া, তার উপর আবার সেটা যদি নিজের প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি করে। মারিয়া নিজের রাগটা কন্ট্রোল করে মুখে বলে, ভালোই তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আপু, ভালো আছি। তিন্নিকে মারিয়ার একটুও সহ্য হচ্ছে না। তারপরও এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে মেয়েটা ওর থেকে সিনিয়র আপু। তিন্নি সাব্বিরকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসে, কিন্তু সাব্বিরের অতিরিক্ত রাগের কারণে কখনো ভয়ে ওকে বলতে পারেনি। তিনি নিজেও মারিয়াকে দেখে সহ্য করতে পারছে না। ও নিজেকে এটা ভেবে সান্ত্বনা দিচ্ছে যে মারিয়া সাব্বিরের সিনিয়র, তাই ওর সাথে কখনো সাব্বিরের সম্পর্ক হয় না। মারিয়ার রেগে সেখান থেকে ওর বান্ধবীদেরকে নিয়ে সেখানে থেকে চলে যায়। সাব্বির মারিয়াকে কয়েকবার ডাকলো, তারপরও ও দাঁড়ালো না। সাব্বির তিন্নিকে নিয়ে বাসায় চলে আসে। তারপর ভেতরে আসতেই আম্মু বলে, কিরে তোরা চলে এসেছিস? মেয়েটাকে কতবার বললাম ভার্সিটিতে যেতে হবে না, তুই একটু পরেই চলে আসবি, তারপরেও দেখা করতে চলে গেল। তিন্নি আম্মুর কথা শুনে আম্মুকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, ও আমার সুইট কিউট আন্টি, আমি এতদিন পরে দেশে ফিরলাম, আর এসে সাব্বির ভাইয়াকে দেখবো না, এটা কোনো কথা? আমি ভাইয়ার জন্য দেশে ফিরেছি না। তিন্নির কথা শুনে সাব্বির অবাক হয়ে ওর দিকে তাকায়। তারপর ওর মাথায় একটা চাটি মেরে বলে, এই, তুই আমার জন্য দেশে ফিরেছিস মানে? সাব্বির হাতের চাটি খেয়ে তিন্নি হুঁশ ফিরে বুঝতে পারে ও আবেগের বশে কি বলে ফেলেছে। তখন তিন্নি জিহ্বায় কামড় দিয়ে বলে, উপস, না না কিছু না। কথাটা বলেই তিন্নি ছুটে নিজের রুমে চলে যায়। তিন্নির চলে যাওয়া দেখে আম্মু মুচকি হাসি দিয়ে বলে, পাগলি মেয়ে একটা।
তিন্নির কথাগুলো সাব্বিরের কেমন জানি লাগলো। তারপরও বিষয়টাকে খুব বেশি পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে মারিয়া তখন ওভাবে রেগে চলে গেল কেন। আচ্ছা, এই মেয়ে সবসময় এমন করে কেন? আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাও রেগে যায়, আগুন চোখে তাকিয়ে থাকবে, কখনো কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে দেয় না। এমন কেন করে মেয়েটা? আর আছে কিনা শেষমেশ তিন্নিকে আমার সাথে দেখেও রেগে গেল। উফ গড, আমি পাগল হয়ে যাব। কথাগুলো ভাবতে ভাবতে সাব্বির ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। এই কদিনে মারিয়া সাব্বিরের সাথে ভালোভাবে কথা বলেনি, আর সাব্বিরও মারিয়াকে সময় দিতে পারেনি, কারণ তিন্নি সবসময় ওর সাথে থাকছে। তিন্নির কারণে সাব্বির মারিয়াকে একটা কলও দিতে পারেনি। কয়েকটা দিন পরের ঘটনা। সাব্বির সেদিন ক্লাস করছিল, তখন প্রিন্সিপাল স্যার এসে বলে, অ্যাটেনশন প্লিজ স্টুডেন্ট, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী পরশুদিন আমাদের ভার্সিটি থেকে দুটো ব্যাচকে ট্যুরে নিয়ে যাওয়া হবে। তোমাদের ব্যাচ আর তোমাদের সিনিয়র একটা ব্যাচকে সিলেক্ট করা হয়েছে। সময় হাতে কম, তাই ডিটেলসে জানতে হলে অ্যাকাউন্টস থেকে জেনে নিবে। 2 দিন ট্যুর হবে, আর তোমরা সবাই ফ্যামিলি থেকে যে কোনো একজন মেম্বারকে সাথে করে নিয়ে যেতে হবে। যারা যেতে চাও তারা ফর্মালিটিগুলো পূরণ করে নেবে। কথাগুলো বলেই প্রিন্সিপাল চলে গেল আর সাব্বির বেশ খুশি হয়ে যায়। ক্লাস শেষ করে সাব্বির বাইরে আসতেই মারিয়া ওর সামনে আসে আর জিজ্ঞাসা করে, সাব্বির তুমি কি ট্যুরে যাচ্ছ? হ্যাঁ যাব তো, কেন তুমি যাবে না? হ্যাঁ, আমিও যাব। মারিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে ওনার আঙুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল, আসলে মানে ওই হয়েছে কি, মারিয়া কথাতে সাব্বির ভ্রু কুচকে বলল, এমন সাপের মতো মোছামুছি করছো কেন? কি বলবে বলো? আমি কি কখনো তোমাকে কোনো বিষয়ে বকা দিয়েছি যার জন্য এমন ভয় পাচ্ছ বলতে? না মানে তোমার পাশের সিটটা আমার জন্য রাখবে, অন্য কাউকে বসতে দিবে না। মারিয়া কথাটা বলে লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। এই সামান্য বিষয় নিয়ে তুমি এমন আমতা আমতা করছো, এতে এত সংকোচ করার কি আছে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার পাশে বসতেই পারো। সাব্বিরের কথা শুনে মারিয়া বেশ খুশি হয়ে যায় আর খুশির ঠেলায় হুট করে সাব্বিরকে জড়িয়ে ধরে গালে কিস করে দেয়। মারিয়ার কর্মকাণ্ডে সাব্বির চোখ বড় বড় করে মারিয়ার দিকে তাকায় আর তাতেই মারিয়ার লজ্জা পেয়ে যায়। বুঝতে পারে কি করেছে। অতিরিক্ত খুশিতে এমন একটা কাজ করে ফেলেছে, কিন্তু এখন সাব্বিরকে কিভাবে বোঝাবে। মারিয়া লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর সাব্বির এদিক ওদিক তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। তো 2 দিন পর সাব্বির ট্যুরে যাওয়ার জন্য বাসে উঠে সিটে বসে পড়ে। সাব্বিরের আজকে মন খারাপ। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন কেন ওর মন খারাপ, সবই বুঝতে পারবেন। তো যাওয়ার সময় হয়ে আসলে মারিয়া এসে সাব্বিরের পাশে বসতে গেলে তখনই কোথা থেকে তিন্নি এসে মারিয়াকে সরিয়ে দিয়ে সাব্বিরের পাশে বসে পড়ে। এবার আপনারা বুঝতে পারলেন তো সাব্বির মন খারাপের কারণ। মারিয়া অনেক কষ্ট হচ্ছে সাব্বিরের পাশে তিন্নিকে দেখে। তারপরও মারিয়া কিছু না বলে সাব্বির পেছনের সিটে বসে পড়ে। তিন্নি সাব্বিরের কাঁধে মাথা দিয়ে ওর একটা হাত জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। সেটা দেখে মারিয়া আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও কান্না করে দেয়। তারপর একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। উফ তিন্নি, বাসের মধ্যে এগুলো কি করছিস? সবাই কি ভাববে? একটু দূরে সরে বস, এটা বাসা নয়, পাবলিক প্লেস। ভাইয়া, তুমি আমাকে বকা দিচ্ছ। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি না? আমার তো বাসে ভয় লাগে, ওই জন্যই তো তোমার কাঁধে মাথা রেখেছি, আর তুমি আমাকে বকা দিচ্ছ। দেখ তিন্নি, তোর বাসে ভয় লাগে, এজন্য আমি তোকে আমার সাথে আসতে বারণ করেছিলাম, কিন্তু তুই কি করলি? আম্মুকে দিয়ে শেষমেশ আমাকে রাজি করালি। তাহলে এখন এসে বসিস কেন? আমাকে ছাড় আর দূরে সরে বস। কথাগুলো বলে সাব্বির তিন্নি থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বেশ কয়েক ঘন্টা পর ওরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। বাস থামতেই সবাই এক এক করে বাস থেকে নেমে যায়, কিন্তু সাব্বির খেয়াল করে মারিয়া নামছে না। সাব্বির আবারও বাসে উঠতে গেলে তিন্নি ওর হাতটা ধরে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছ ভাইয়া? আমি তো এখানে। তিন্নি, হাতটা ছাড়, আমি মারিয়াকে খুঁজতে যাচ্ছি, ও এখনো বাস থেকে নামেনি। আবার হাতটা ছাড়, আমি ওকে নিয়ে আসি। কেন? তোমার ওকে আনতে যেতে হবে কেন? ও কি একা একা আসতে পারে না নাকি? উনি কি এখনো কোনো বাচ্চা যে আসতে পারবে না? ও বাস থেকে নামলো কি নামলো না তাতে তোমার কি?
সব সময় তোমাকে কেন যেতে হবে? তোমাকে আমি কোথাও যেতে দিব না। তিন্নির কথা শুনে সাব্বির বেশ রেগে যায় আর বলে, লিমিট ক্রস করিস না তিন্নি, হাতটা ছাড়। মারিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর সম্বন্ধে তুমি এরকম করে আর একটা ওয়ার্ড বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আমার বোন আর ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই তোর লিমিটের মধ্যেই থাক। সাব্বির তিন্নির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাসের ভেতরে যায়। গিয়ে দেখে মারিয়া জানালার ধারে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সাব্বির গিয়ে মারিয়ার পাশে বসে, খেয়াল করে ওকে ঘুমন্ত অবস্থায় একদম পরীর মতো লাগছে। মারিয়ার মায়াবী মুখটাকে সাব্বিরের কাছে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই মুখের দিকে তাকিয়ে থেকে ও সারাটা জীবন পার করে দিতে পারবে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল সাব্বির জানে না। একটু পর মারিয়ার চোখ মিটমিট করে তাকিয়ে দেখে সাব্বির এক ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মারিয়াকে এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে মারিয়া বেশ খানিকটা লজ্জা পেয়ে যায়। ও তখনকার সব ঘটনা নিমিষেই ভুলে যায়। হালকা কাশি দিয়ে সাব্বিরের ধ্যান ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সাব্বির যেন একটা অন্য জগতে চলে গেছে। শেষমেশ মারিয়া বাধ্য হয়ে সাব্বিরকে ধাক্কা দিয়ে ডাকতেই ও হকচকিয়ে যায়। মারিয়ার এরকম কর্মকাণ্ডে সাব্বির এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে যে ও এতক্ষণ কি করছিল। যখন নিজের করা বোকামির কথা বুঝতে পারে তখন আমতা আমতা করে বলে, কি না মানে আসলে হয়েছে কি, আমি তোমাকে নিতে এসেছিলাম, সবাই বাস থেকে নেমে গেছে, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম বসে আছো, আর এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগানোর ইচ্ছে হয়নি, সেই জন্যই অপেক্ষা করছিলাম। সাব্বিরের কথা শুনে মারিয়া মুচকি হেসে বলে, আচ্ছা তাই বুঝি। তো আমার ঘুম যেন না ভাঙে সেই জন্য কি তুমি নিজেও ঘুমিয়ে গেছো? আমি কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি অন্য জগতেই চলে গেছো? মারিয়ার কথা শুনে সাব্বির মাথা চুলকাতে চুলকাতে বলে, না ওই আর কি, একটু একটু। সাব্বিরের কথাতে মারিয়া আবারও একটা ভুবন বোলানো হাসি দেয়, যে হাসিটা সাব্বিরের বুকের পা পাশে গিয়ে লাগে। তখন ও নিজেও হাসে। বাসের মধ্যে দুজনেই হাসির শব্দ শুনে তিনি আর বাইরে থাকতে পারল না। ও বাসের ভিতরে উঠে এসে দেখে যে সাব্বির আর মারিয়া হাসছে। মারিয়া হাসতে হাসতে একেবারে সাব্বিরের গায়ের উপর ঢলে পড়ছিল। এমন কিছু দেখে তিনি রেগে হনহন করে সাব্বিরের সামনে এসে বলে, কি হচ্ছে কি ভাইয়া? সবাই বাইরে তোমাদের জন্য অপেক্ষা করছে, আর তোমরা এখানে কি করছো? তুমি এক্ষুনি আমার সাথে চলো। তিন্নি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাব্বিরের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তিন্নির এমন বিহেভিয়ারে মারিয়ার তখনকার কথাগুলো মনে পড়ে আর সাথে সাথে ওর মন খারাপ হয়ে যায়। তিন্নি সাব্বিরকে নিয়ে চলে যায় আর মারিয়াও ওদের পেছন পেছন বাস থেকে নেমে পড়ে। মারিয়া বাস থেকে নামতেই ওর বান্ধবীরা আসে আর ছায়া প্রশ্ন করে, কি রে দোস্ত, তুই যে বললি তুই সাব্বিরের সাথে বাসে একসাথে সময় কাটাবি, আমরা যেন তোর ধারের কাছেও না যাই, তোকে ডিস্টার্ব না করি, কিন্তু সাব্বিরকে দেখছি অন্য একটা মেয়ের সাথে ঢলাঢলি করতে করতে আসলো। কি হচ্ছে এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুই মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মারিয়া ওদের সবকিছু খুলে বলে। সব শুনে ওরা মারিয়াকে সান্ত্বনা দেয় আর বৃষ্টি বলে, দোস্ত মন খারাপ করিস না, আমাদের সাথে থাক, দেখ মন ভালো হয়ে যাবে। আর এই মেয়েটা তো সাব্বিরের কাজিন, তুই তো বললি, তাহলে এতে মন খারাপ করার কি আছে? মেয়েটা এতদিন পর দেশে ফিরেছে, তাই সাব্বির ওর সাথে সময় দিচ্ছে। তুই এসব বিষয় নিয়ে টেনশন করিস না, আমাদের সাথে আড্ডা দে, ভালো লাগবে দেখ। মারিয়া ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে লাগলো। সবার সাথে আড্ডা দিয়ে মারিয়ার মনটা ভালো হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে যে হোটেল বুক করেছিল সেখানে চলে যায়। হোটেলের প্রত্যেক রুমে 5 জন করে থাকতে পারবে। মারিয়া ওর বান্ধবীরা একটা রুমে চলে যায়। আর এইদিকে সাব্বির ভাইয়া, আমি ওই মেয়েগুলোর সাথে এক রুমে থাকবো না, তুমি কিছু একটা করো। আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমার রাতে একা ঘুম আসবে না, আমি নতুন জায়গায় ঘুমোতে পারি না, নতুন জায়গায় একা একা থাকলে আমার অনেক ভয় লাগে। তিন্নির কথা শুনে সাব্বির রেগে গেল আর বলল, তিন্নি তুই কি বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই কি ছোট বাচ্চা নাকি যে তুই আমার রুমে থাকবি? তোকে আমি আগে আসতে বারণ করেছিলাম, আর এখন এখানে এসে এরকম নাটক করছিস? এসব নাটক বন্ধ কর। তোকে কি একা একটা রুম দেওয়া হয়েছে যে তুই একা থাকতে ভয় পাবি? তোর সাথে ওই রুমে আরও 4টে মেয়ে থাকবে, আর আমার ওই রুমে আরও 4টা ছেলে থাকবে। এখন ঢং না করে সোজা নিজের রুমে যা, অনেক রাত হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। কালকে সকালে
আবার বেরোতে হবে, তারপর রাতে আবার এখান থেকে বাসায় ফিরতে হবে। সাব্বিরের এমন রাগী চেহারা দেখে তিন্নির বেশ কিছু খারাপ লাগে। নিমিষেই ওর চোখে পানি চলে আসে। ও কান্নামাখা কণ্ঠে সাব্বিরকে বলে, ভাইয়া তুমি আমাকে এমন করে বলতে পারলে আমি ওদের সাথে থাকবো? ওরা কি আমার পরিচিত নাকি? সাব্বির তিন্নির চোখে স্পষ্ট পানি দেখতে পেল। তারপর রাগটাকে কন্ট্রোল করে নিয়ে তিন্নির গালে হাত দিয়ে শান্ত কণ্ঠে বলে, পিছি পড়ি। এই পাগলি, তুই কান্না করছিস কেন? দেখ, আমি তো শুধু তোকে কথাগুলো বোঝানোর জন্যই এমন করে পড়লাম, না হলে তুই তো আমার কথা বসে যাচ্ছিলি না। এখন কান্না বন্ধ করে রুমে যা, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সাব্বির এমন আদুরে কণ্ঠ শুনে তিন্নি কান্না বন্ধ করে দেয়। তারপর খুশি হয়ে লাফাতে লাফাতে ওকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কালকে কিন্তু তুমি আমার সাথে ঘুরবে, আর কারোর সাথে না। কথা দাও, তবেই আমি যাব। আচ্ছা ঠিক আছে। সত্যি? থ্যাংক ইউ ভাইয়া, আই লাভ ইউ। তিন্নি রুম থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সবাই রেডি হয়ে নাস্তা করে হোটেলের বাইরে অপেক্ষা করছে সবার জন্য। সবাই নিচে আসলে প্রিন্সিপাল স্যার মানে মারিয়ার আব্বু বলে, সবার উদ্দেশ্যে বলছি, কেউ একা কোথাও যাবে না, সবাই সবার সাথে সাথে থাকবে। প্রিন্সিপালের কথাতে সবাই সম্মতি জানায়। তারপর সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মারিয়া শুধু দূর থেকে সাব্বিরকে আর তিন্নিকে ফলো করছে। সাব্বিরের পাশে তিন্নিকে মারিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। মারিয়ার ভেতরটা কষ্টে ফেটে গেছে, কিন্তু কারোর সামনে প্রকাশ করছে না। মারিয়া অন্যমনস্ক হয় বান্ধবীর সাথে ঘুরছে আর সাব্বিরকে ফলো করছে। সাব্বির যখনই মারিয়ার দিকে তাকাচ্ছে তখনই মারিয়া জোর করে হাসার চেষ্টা করছে। একটা সময় ওরা সবাই মিলে একটা লেকের পাড়ে আসে। লেকের পাড়ে আসতেই মারিয়ার বান্ধবীগুলো ওকে বলল, দেখ মারিয়া, তুই কিন্তু একদম লেকের ধারে যাবি না। তুই যে সাঁতার জানিস না সেটা কি তোর মনে আছে? একবার যদি পা পিছলে পড়ে যাস তাহলে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। মনে আছে রে দোস্ত, সবই মনে আছে, আমি কিছুই বলিনি। মারিয়াদের এই সমস্ত কথা তিন্নি আড়াল থেকে শুনে নেয় আর একটা ডেভিল হাসি দেয়। সাব্বির ফোন দিয়ে সুন্দর কিছু মুহূর্তের ক্যামেরাবন্দি করছিল। ও খেয়ালই করেনি মারিয়া কোথায় আছে। একটা সময় ওর বান্ধবীরা সবাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে আর মারিয়া একা হয়ে পড়ে। আর এই সুযোগে পেছন থেকে তিন্নি গিয়ে ওকে ধাক্কা দিয়ে লেকের পানিতে ফেলে দেয়। মারিয়া লেকের পানিতে পড়ে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে আর বারবার সবাইকে ডাকতে থাকে। তারপর বেশ কিছুক্ষণ মারিয়া চিৎকার করতেই সবাই ছুটে লেকের কাছে এসে দেখে মারিয়া পানিতে হাবুডুবু খাচ্ছে। প্রিন্সিপাল স্যার মারিয়া বলে চিৎকার দেয়। তারপর পানিতে নামতে গেলেই সাব্বির এসে আটকে দেয়। তারপর নিজেই লেকের পানিতে ঝাঁপ দেয়। সাব্বির সাঁতরে মারিয়ার কাছে চলে যায়। তারপর নিজের সাথে জড়িয়ে নিয়ে মারিয়াকে পানি থেকে তুলে আনে। মারিয়া অনেক পানি খেয়ে ফেলেছে, যার দরুন জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বির মারিয়াকে পাড়ে শুইয়ে দেয়। তারপর সাব্বির 2 হাত দিয়ে মারিয়ার পেটে চাপ দিয়ে পানি বের করতে থাকে। মারিয়ার পেট থেকে পানি বের হওয়ার পরেও যখন ওর জ্ঞান ফিরছিল না তখন সাব্বির ওর হাত ধরে ডাকতে থাকে, মারিয়া পাখি, এই মারিয়া পাখি, প্লিজ চোখ খোলো, একটু কথা বলো পাখলি আমার সাথে। আবেগের বশে সাব্বির কি বলছে নিজেও জানে না। সাব্বিরের এই সমস্ত ডাক শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে। এদিকে তিন্নি তো রাগে আগুন হয়ে যাচ্ছে। তিনি কল্পনাও করতে পারছে না সাজানো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। একটা সময় যখন মারিয়ার চোখ খুলছিল না তখন সাব্বির আর উপায় না পেয়ে মারিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে ওকে শ্বাস নিতে সাহায্য করতে থাকে। বেশ কয়েকবার চেষ্টা করাতেই মারিয়ার জ্ঞান ফিরে। মারিয়ার চোখ খুলতেই দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে আর সাব্বির ভেজা অবস্থায় সামনে বসে আছে। ও নিজেও ভিজে আছে। কেউ মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেটাও কাউকে বলল না। সেদিন রাতেই বাসায় ফেরার পর তিন্নি ভাবতে থাকে, না না, এই কিছুতেই হতে পারে না। আমার এত সাজানো প্ল্যানটা কিভাবে নষ্ট হলো? এইভাবে চললে হবে না, তাহলে সাব্বির আমার হাতছাড়া হয়ে যাবে আর ওকে আমি কিছুতেই অন্য কারো হতে দিব না। সাব্বির শুধুই আমার, সাব্বিরকে আমি ছাড়া আর কেউ পাবে না। সাব্বিরের দিকে যদি অন্য কেউ তাকায় তার চোখ আমি তুলে নিব। মারিয়া, তোর এত বড় সাহস, তুই আমার সাব্বিরকে নিজের করে পেতে চাইছিস? তোর বোনের মৃত্যুটা আমার হাতে হতো, কিন্তু ভাগ্যের খেলা সে নিজের মৃত্যু নিজেই লিখে নিয়েছে। এখন তোর পালা। তিন্নি, তুই ভাব, তোকে বড় কিছু করতে হবে। তিন্নি কিছু একটা ভেবে তারপর পাগলের মতো হাসতে শুরু করে। মারিয়া, তুমি রেডি থাকো। এবার তোর সাথে যেটা হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তিন্নিমা,
আমার কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? দরজাটা খোল, কি হয়েছে সেটা না বললে কিভাবে হবে? এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে রুমের দরজা লক করে কান্না করলে হবে? একটু দরজা খোল, বল মা কি হয়েছে? আম্মুর কথা শুনে তিন্নি রুমের ভেতর থেকে জোরে চিৎকার দিয়ে বলে, আন্টি তুমি এখান থেকে চলে যাও, আমি কিছু খাবো না আর রুমের দরজাও খুলবো না। এরকম করলে কেমন করে হবে? এমন জেদ ধরে থাকলে হবে? বল মা, দরজাটা একটু খোল, কি চাই বল? তোর যা চাই আমি তোকে দিব, শুধু একটা বার বল তোর কি চাই, দেখ আমি তোকে সেটাই দিব। তাও দরজা খোল। তুই সারাদিন কিছুই খাসনি, এভাবে না খেয়ে কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে পড়বি। আন্টি আমি যা বলবো তাই শুনবে তুমি? আমি যা চাইবো সেটা দিবে বলো? বললাম দিব, তুই একবার দরজাটা খোল মা, তুই যা বলবি সেটাই হবে। এইভাবে বললে হবে না, তুমি কথা দাও আমি যা চাইবো তাই দিবে, তাহলেই আমি দরজা খুলবো, না হলে আমি দরজা খুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, তুই যা বলবি সেটাই হবে। এখন দরজাটা খোল মা। আম্মুর কথাতে তিন্নি ছুটে এসে দরজা খুলে দেয়। তারপর আম্মুর হাতটা ধরে এনে বেডে বসিয়ে দিয়ে তিন্নি আম্মুর পায়ের কাছে বসে পড়ে। তিন্নি আম্মুর একটা হাত মাথার উপরে রেখে বলে, তাহলে আমার মাথায় হাত রেখে বলো, আমি এই মুহূর্তে তোমার কাছে যেটা চাইবো তুমি সেটা দিবে? তিন্নির কথা শুনে আম্মু হাতটা এক ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে, মায়েরা কখনো সন্তানের মাথার উপর হাত দিয়ে কসম করে না, বুঝেছিস পাগলি মেয়ে? আমি একবার বলেছিলাম তুমি যেটা বলবি, যেটা চাইবি সেটাই তোকে দেওয়ার। সত্যি তো? হ্যাঁ সত্যি। এবার বল তোর কি চাই? আন্টি আমি তোমার ছেলের বউ হতে চাই, আমি ঈশানকে অনেক ভালোবাসি, আমি তোমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমার বিয়েটা সাব্বিরের সাথে না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোমার ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবাসি, ওকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারি না। সাব্বির আমার জান প্রাণ কলিজা, আমার পুরো মন মস্তিষ্কে বসবাস করা পুরুষটা সাব্বির। আন্টি আমি তোমার ছেলেকে চাই, তুমি ওকে আমার করে দাও। আম্মু তিন্নির কথা শুনে চিন্তায় পড়ে গেল। উনি কি করবে সেটা ভেবে উঠতে পারছে না। আম্মু শুধু ভাবছে সাব্বির যদি অন্য কাউকে ভালোবাসে আর তিন্নিকে যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে উনি তিন্নিকে দেওয়া কথা কিভাবে রাখবে। আর মেয়েটা যেভাবে পাগলামি শুরু করে দিয়েছে, এখন যদি ওকে অন্য কিছু বলা হয়নি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করে ফেলবে। আর আম্মু ওকে কথা দিয়ে ফেলেছে, উনি এখন কথা কিভাবে ফিরিয়ে নিবে। অনেক ভাবনা চিন্তা করার পর আম্মু বলে, দেখো মা, তোমার পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা সাব্বির লাইফের ব্যাপার, ওর লাইফের সিদ্ধান্ত আমি কিভাবে নিব? ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তখন কি হবে? তাছাড়া সাব্বিরকে না জিজ্ঞাসা করে আমি কিভাবে এত বড় সিদ্ধান্তটা নেব? না না আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দিবে। আমার এখন তোমার ছেলেকে চাই মানে চাই, আর বিয়েটা আমি কালকেই করতে চাই, আর যদি না হয় আমি নিজেকে শেষ করে দিব। তিন্নির এরকম কথা শুনে আম্মু নিজের মন মস্তিষ্কের সাথে লড়াই করতে না পেরে তিন্নিরকে কথা দিয়ে দেয় সাব্বিরের সাথে ওর বিয়েটা দিবে, আর সেটা কালকেই। তিন্নি প্রচণ্ড পরিমাণে খুশি হয়, কারণ সবটা ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। তারপর সন্ধেবেলা যখন সাব্বির বাসায় ফিরে তখন আম্মু ড্রয়িং রুমে বসেছিল। সাব্বির রুমে যেতে গেলে আম্মু ওকে ডাকে, সাব্বির শোন, তোর সাথে কথা আছে। সাব্বির আম্মুর কথাতে ওনার সামনে আসে। কি আম্মু বলো, কি বলবে? তুই আমার পাশে বস। সাব্বির বেশ বুঝতে পারে ব্যাপারটা খুবই সিরিয়াস, তাই কোনো প্রশ্ন না করে আম্মুর পাশে বসে পড়ে আর বলে, বলো কি বলবে? তুই কি কাউকে ভালোবাসিস? মানে তোর কি কোনো পছন্দের মানুষ আছে? আম্মুর মুখে এরকম কথা শুনে সাব্বির অবাক হলো। ওর মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তারপর সেসব প্রশ্নকে বিশেষ একটা পাত্তা না দিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? প্রশ্নের বদলে প্রশ্ন চাইনি, আমি উত্তর চেয়েছি, উত্তরটা দাও। না আম্মু, আমি কাউকে ভালোবাসি না, আমার কোনো মনের মানুষ নেই। জন্মের পর থেকে আমি তোর কাছে কখনো কিছু চাইনি, আজকে যদি তোর কাছে চাই বা তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা যদি আমি নেই তাহলে তুই কি সেটা মেনে নিবি? আম্মু এভাবে বলছো কেন? আম্মু তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তোমার অধিকার আছে আমার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। তুমি আর আব্বু ছাড়া আমার কি আছে বলো? তোমরা তো আমার পুরো পৃথিবী, তোমাদের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আম্মু শুধু একবার বলো আমাকে কি করতে হবে, বা তুমি কি চাও? তুমি যা বলবে আমি তাই শুনবো। এভাবে না।
আম্মু সাব্বিরের একটা হাত নিজের মাথার উপরে রেখে বলল, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা চাইবো তাই দিবি। সাব্বির আম্মুর বিহেভিয়ারে সত্যি সত্যি অনেক চিন্তায় পড়ে গেছে। ওর আম্মু কি এমন চাইবে যার জন্য মাথায় হাত দিয়ে কসম করতে বলছে। কিরে, তুই চুপ করে আছিস কেন? বল, আমি যা বলবো তাই শুনবি। সাব্বির নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে, আমি কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি চাই তোর সাথে তিন্নির বিয়ে দিতে। আমি আগামীকালকেই তোদের বিয়ের ব্যবস্থা করছি। সাব্বির আম্মুর মুখে এরকম কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। ও নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। আম্মু নাকি তিন্নির সাথে ওর বিয়ে ঠিক করেছে। আম্মু কথাটা শুনে সাব্বির বুকটা ধক করে ওঠে, কারণ সাব্বির এই কয়দিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ও মারিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে। আর ওকে ছেড়ে থাকার কথা কল্পনা করলেও সাব্বিরের দমটা বন্ধ হয়ে আসে। আর সেখানে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলেও সাব্বির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সাব্বির এখন কি করবে? আম্মু ওর মাথায় হাত দিয়ে ওয়াদা করিয়েছে আম্মু যা বলবে তাই শুনবে। সাব্বির কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, আম্মু তুমি কি বলছো? তুমি জানো তিন্নিকে আমি বোনের নজর দেখি, কখনো ওকে নিয়ে অন্য কিছু ভাবিনি। আমি ওকে সবসময় ছোট বোনের নজরে দেখি, আর আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কেন তুমি ওর সাথে আমার বিয়ে দিতে চাইছো? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছি না, আমি শুধু তোমার প্রশ্নের উত্তরটা চাইছি। তুই আমার কথাটা রাখবি না, নাকি আমার মরা মুখ দেখবি? যে মানুষটা জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে ওকে লালন পালন করে মানুষ করেছে, যে মানুষটা ওকে এতগুলো বছর আগলে রেখেছে, যে মানুষগুলো ওকে এত ভালোবাসা দিয়েছে, আজকে সেই মানুষের মুখে মরার কথা শুনে সাব্বিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। সাব্বির ওর আম্মুর মুখের দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই বলল, আম্মু আমি বিয়েতে রাজি। আম্মু তুমি বিয়ের ব্যবস্থা করো। কথাগুলো বলে সাব্বির আম্মুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তো পরদিন বৃষ্টি আর ছায়া ছুটে এসে মারিয়ার সামনে দাঁড়ায় আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত শুনেছিস? কিরে, তোরা এমন করে হাঁপাচ্ছিস কেন? আর কি শুনবো? তুই জানিস আজকে সাব্বিরের বিয়ে, তাও আবার একটু পরেই। কি বলছিস এগুলো? আমরা সত্যিই বলছি, একটু পর ওর কাজিনের সাথে সাব্বির বিয়ে। ওদের মুখে এরকম কথা শুনে মারিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। হঠাৎ এরকম কথা শুনে চিৎকার দিয়ে বলে, না না, এ হতে পারে না। কি বলছিস এইসব তোরা? তোদের মাথা ঠিক আছে? মারিয়া, আমাদের মাথা ঠিক আছে, আমরা কোনো নেশা করিনি। আরে আমার আম্মু সাব্বিরের আম্মুর বান্ধবী। আম্মু আজকে সকালেই ওদের বাসায় গেছে। আম্মু বলল হঠাৎ করেই নাকি কালকে ওর আম্মু বিয়েটা ঠিক করেছে, আর সাব্বিরও নাকি বিয়েতে রাজি হয়ে গেছে। সাব্বিরের বিয়ের কথাটা শুনে মারিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর বুকের মধ্যে অসহ্য রকমের যন্ত্রণা শুরু হয়েছে। মারিয়া আর কোনো কিছু না ভেবেই সাব্বিরের বাসার দিকে ছুটতে থাকে। তারপর কিছুটা এসে একটা সিএনজি করে সাব্বিরের বাসায় চলে আসে। মারিয়া সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে ছুটে বাসার গেটে দরজার সামনে গিয়ে এক নাগাড়ে কলিং বেল দিতে থাকে। একটা সময় আম্মু এসে দরজা খুলে দিতেই দেখে মারিয়া দাঁড়িয়ে আছে। মারিয়াকে দেখে আম্মু বলে, আরে মামুনি, তুমি ভেতরে আসো। তুমি অনেক ভালো একটা দিনে এসেছো। আজকে আমার ছেলের বিয়ে। মারিয়া কোনো কিছু না বলে ভেতরে ঢুকে পড়ে। তখন আম্মু ওকে প্রশ্ন করে, আন্টি, সাবিরের রুম কোনটা? উপরে গিয়ে ডান দিকের রুমটা। আম্মুর কথাটা শেষ হতেই মারিয়া দৌড়ে উপরে চলে যায়। আর সাব্বিরের আম্মু মারিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। অন্যদিকে সাব্বির নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। এই মুহূর্তে রুমে কারো উপস্থিতি টের পেতেই চোখের পানি মুছে নেয়। তারপর পিছন ফিরে দেখে মারিয়া একটা কান্না ভেজা চোখে ওর দিকে তাকিয়ে আছে। মারিয়া ছুটে সাব্বিরের কাছে এসে ওর টি শার্টের কলার ধরে বলে, এই, তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার? তুই জানিস না আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে ভালোবাসি। তুই কি আমার চোখের ভাষা বুঝিস না? সাব্বির, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই এই বিয়েটা কখনোই করবি না। তুই শুধু আমার, তুই অন্য কারণ না। সাব্বির এতক্ষণ নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে মারিয়া ওর সিনিয়র আপু, আর মারিয়া হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে। ও কখনো সাব্বিরকে ভালোবাসতে পারে না। সাব্বির মারিয়াকে পাগলের মতো ভালোবাসে, তারপরও ভালোবাসে সেটা না বলার রয়ে গেছে। অন্যদিকে মারিয়া সাব্বির এতটা বেশি ভালোবাসে সেটা বলার আগেই সাব্বির ওর লাইফ থেকে হারিয়ে যাচ্ছে। সাব্বির চুপ করে আছে দেখে
সাব্বির ওর শার্টের কলার ঝাঁকিয়ে আবারও বলে, এই তুই কথা বলছিস না কেন? আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? ভালোবাসি তোকে, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই হয়তো উনিকে বিয়ে করবি না, তুই যদি ওকে বিয়ে করিস আমি নিজেকে শেষ করে দেবো। তুই শুধু আমার না হলে অন্য কারণই না। সাব্বির মারিয়ার কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে তখনই দরজার দিকে তাকিয়ে দেখে ওর আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর শুধু আব্বু আম্মু নয়, বিয়ের যে কয়জন লোক এসেছিল সবাই দাঁড়িয়ে আছে, আর সবার পেছনে তিনি দাঁড়িয়ে আছে। সাব্বিরকে পেছনে তাকাতে দেখে মারিয়া ওকে ছেড়ে দিয়ে নিজেও পেছনে তাকিয়ে দেখে বাসার সবাই দাঁড়িয়ে আছে। মারিয়া এবার আম্মুকে দেখে দৌড়ে আম্মুর কাছে গিয়ে হুট করে আম্মুর পায়ের কাছে বসে পড়ে। তারপর পা দুটো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, আন্টি, আমি সাব্বিরকে অনেক ভালোবাসি। প্লিজ আন্টি, তুমি ওর বিয়েটা অন্য কোথাও দিও না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমার কখনোই কিছু প্রয়োজন হলে যেন তোমাকে বলি। আজকে আমি তোমার ছেলেকে চাইছি। আমি সাব্বিরকে অনেক ভালোবাসি আন্টি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি বিয়েটা ভেঙে দাও আন্টি, প্লিজ। ওর বিয়ে অন্য কোথাও হয়ে গেলে আমি নিজেকে শেষ করে দেবো। আমি ওকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারি না। আম্মু এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, তাই মারিয়ার এভাবে পায়ে পড়ে কান্নাকাটি করাতে আম্মু ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায়। তারপর মারিয়াকে উঠিয়ে নেয়। আম্মু বুঝতে পারে না এখন কি করবে। একদিকে তিন্নি সাব্বিরকে না পেলে মরে যাবে, আরেকদিকে মারিয়া যদি সাব্বিরকে না পায় ও মরে যাবে। আম্মু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যেখানে উনি যেদিকে যাবে তার উল্টোটা সমস্যা বাড়বে। মারিয়া আম্মুকে ছেড়ে আব্বুর পায়ে পড়ে গেলে ওনার আব্বু মারিয়াকে আটকে দেয়। মারিয়া আবার সাব্বিরের কাছে যায়, তারপর ওর পায়ের কাছে বসে বলতে থাকে, সাব্বির, তুমি শুধু আমার, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে। তুমি এই বিয়ে কিছুতেই করতে পারো না। তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না, বলে দাও। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি। সাব্বির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না। ও আর কি বা বলবে? আম্মুকে যে মাথায় হাত দিয়ে কসম করেছে আম্মু যাকে বলবে তাকেই বিয়ে করবে। সাব্বির একবার আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আম্মু মারিয়ার কাছে এসে সাব্বিরের পায়ের কাছ থেকে মারিয়াকে সরিয়ে নিয়ে উঠে দাঁড় করায়। দেখো মামুনি, তুমি কান্না বন্ধ করো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি আমার কাছে কখনো কিছু চাইলে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তিন্নি এতক্ষণ চুপ ছিল, হঠাৎ আম্মুর মুখে এরকম কথা শুনে চিৎকার দিয়ে বলে, এই মেয়ে, তোমার এত সাহস! তুমি আমার সাব্বিরকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? তোকে তো আমি... কথাটা বললে তিন্নি মারিয়াকে আম্মুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যখনই থাপ্পড় মারতে যাবে তখনই কেউ একজন তিন্নির হাত ধরে ফেলে। তিন্নি হাতের দিকে তাকাতে অবাক হয়ে যায়, কারণ তিন্নির হাত আর কেউ নয়, সাব্বির ধরেছে। সাব্বির তিন্নির হাতটা এক ঝাটকা দিয়ে সরিয়ে দেয়। তিনি টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে মারিয়ার বান্ধবীগুলো সব ওদের বাসায় আসে। ওদের সাথে একটা ছেলেও আসে। তখন ছায়া বলে, অনেক হয়েছে তিন্নি, তোমার নাটক তামাশা। এবার আমি তোমার আসল মুখোশ সবার সামনে খুলে দিব। ছায়ার সাথে থাকা ছেলেটিকে বলে, নিশাদ, তোমার কাছে যেটা আছে সেটা সবাইকে দেখাও। নিশাদ ওর হাতে থাকা মোবাইলটি থেকে একটা ভিডিও অন করে সবার সামনে ধরে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিন্নি মারিয়াকে লেকের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এবার ছায়া বলে, সেদিন লেকের পানিতে মারিয়া পড়ে যায়নি, তিন্নিই ওকে ইচ্ছে করে ফেলে দিয়েছিল। তাতে ওর পথের কাঁটা সরে যায়, কারণ ও খুব ভালো করেই জানতো মারিয়া সাব্বিরকে পছন্দ করে, তাই ও সব প্ল্যান করে সাজিয়েছে। আসলে এই মেয়ে কখনো সাব্বিরকে ভালোবাসেনি, এটা ওর একটা জেদ। ওর মতো মেয়ে কখনো কাউকে ভালোবাসতেই পারে না। এই ভিডিও দেখে আর ছায়ার এই সমস্ত কথা শুনে সবাই অবাক চাহনিতে তাকিয়ে আছে। ওরা ভাবতেই পারছে না তিন্নি এরকম একটা মেয়ে। আম্মু এমন কিছু দেখে ধপ করে বসে পড়েছে। তারপর আব্বু গিয়ে আম্মুকে উঠিয়ে নেয়। তখন আম্মু উঠে এসে তিন্নির সামনে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয় আর বলে, আমার প্রথম থেকেই তোকে সন্দেহ লাগতো, তাই তো আমি তোর সাথে বিয়ে দিতে চাইনি আমার ছেলের। কিন্তু তুই যে এতটা বাজে একটা মেয়ে সেটা জানতাম না। এবার আম্মু সাব্বিরের সামনে যায়, তারপর সাব্বিরের গালে ঠাস করে দুটো থাপ্পড় দেয় আর বলে, এই তুই এখন ওই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছিস? তুই জানিস না তোকে এখন কি করতে হবে? সাব্বির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আবারও বাসার সামনে পুলিশের গাড়ি এসে থামে। তারপর কতগুলো পুলিশ বাসার ভিতরে ঢুকে তিন্নিকে অ্যারেস্ট করে নেয়। তিনি মারিয়াকে নয়, ওর বোন নীলাকে ধর্ষণের পেছনে দায়ী, আর সেটা সবাই পুলিশের থেকে জানতে পারলো। এবার আম্মু অবাক হয়ে বলে, তুই কখন পুলিশকে ফোন করলি?
সাইড থেকে সাব্বিরের আব্বু বলে, এতক্ষণ তো তোমাদের নাটক তামাশা দেখছিলাম, আমি কিছুই বলিনি। তুমি আমার ছেলেকে তোমার মাথায় হাত দিয়ে কসম করালে, তাও আমি কিছু বলিনি। কিন্তু এখন তুমি আমার ছেলেকে মারলে কেন? পুলিশকে আমি ইনফর্ম করেছি আরো 1 ঘন্টা আগে, কারণ আমি আগে থেকে এই মেয়ের চরিত্র সম্পর্কে জানতাম। শুধু সম্পর্কের খাতিরে কিছু বলতাম না, কিন্তু যখন দেখলাম তুমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছো, তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বারবার ভাবছিলাম তুমি কিভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছ। তুমি একটা বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি। তুমি এত সব সিদ্ধান্ত একাই নিয়েছো, তাও আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন তুমি যে আমার ছেলের গায়ে হাত তুললে কেন, এসব আমি পরে দেখে নিব। তার আগে ইন্সপেক্টর ওকে নিয়ে যান। আব্বুর কথাতে পুলিশ তিন্নিকে নিয়ে চলে যায়। এতক্ষণ সাব্বির পাথরের মূর্তির মতো চুপ থাকলেও ওর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকের মাঝে চেপে রাখা কষ্টটা আর দমিয়ে রাখতে পারেনি। মারিয়া এতক্ষণ অবাকের পর অবাক হচ্ছিল, কিন্তু হঠাৎ সাব্বিরকে কান্না করতে দেখে মারিয়ার বুকের ভিতর ঠক করে ওঠে। ও ছুটে সাব্বিরের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে সাব্বির ওকে 2 হাতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাব্বির যেন ভুলেই গেছে যে রুমের মধ্যে সবাই আছে। তারপর একটা সময় মারিয়াকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে পাগলের মতো চুমু খেতে থাকে আর বলতে থাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি পাগলি তোমাকে। ওদের কাণ্ড দেখে আব্বু আম্মু আর মারিয়ার বান্ধবীরা সবাই একসাথে কাশি দেয়। আর বৃষ্টি বলে, আমরা কিন্তু সবাই এখানেই আছি। যত ভালোবাসা আছে সব বিয়ের পর দেখিও, আমাদের সামনে দেখাতে হবে না। আমরা কিন্তু এখনো সিঙ্গেল। আমাদের কষ্টটা একটু বোঝেন দুলা ভাই। কথাটা বলতেই সবাই একসাথে হেসে দেয়। তারপর সবাই ড্রয়িং রুমে এসে মারিয়ার আব্বু আম্মুর জন্য অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যে মারিয়ার আব্বু আম্মু চলে আসে। মারিয়ার আব্বু আম্মুকে সবটা বলা হলে মেয়ের সুখের কথা ভেবে ওরাও আর দ্বিমত করেনি। ওরা জানে সাব্বির যথেষ্ট ভালো একটা ছেলে, ওদের মেয়ের জন্য সুযোগ্য পাত্র। ওরা তো ওদের মেয়ের জন্য এমন একটা ছেলেই খুঁজেছিল যে ওদের মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে। সবার সম্মতি পেয়ে কাজীকে আসতে বলে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করেন, সাফল্যের জন্য করতে হবে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। একটু পরে কাজী সাহেব মারিয়াকে কবুল বলতে বললে মারিয়া 3 বার কবুল বলে দেয়। তারপর কাজী সাহেব সাব্বিরকে কবুল বলতে বললে ও মারিয়ার দিকে তাকিয়ে 3 বার কবুল বলে দেয়। ওরা দুজন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তারপর রাতের খাওয়া দাওয়ার পর সবাই চলে যায়। মারিয়া বান্ধবীরা মারিয়াকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। সাব্বির রুমে বসিয়ে দিয়ে চলে গেছে। যাওয়ার সময় ওরা অনেক ফাজলামি করে গেছে। মারিয়াকে অনেকভাবেই লজ্জা দিয়েছে। একটু পর সাব্বির রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার আওয়াজে মারিয়ার বুকের ভিতর ঢক করে ওঠে। 2 হাতে শাড়িটা খামচে ধরে। সাব্বির বিছানার কাছে এসে দাঁড়াতেই মারিয়ার বেডে থেকে নেমে সাব্বিরের পায়ে হাত দিয়ে সালাম করে। সাব্বির মারিয়াকে ওঠাচ্ছে না, তাই মারিয়া সাব্বিরের পায়ে হাত দিয়েই বসে আছে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মারিয়া এবার বিরক্ত হয়ে মাথা উঠিয়ে বলে, কি হলো, আমাকে ওঠাচ্ছ না কেন? মারিয়ার কথা শুনে সাব্বির আলসেমি একটা ভাব নিয়ে বলে। সাব্বিরের কথা শুনে মারিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ওঠাবে না মানে? ভার্সিটির গন্ডি সিনিয়র আপু ভার্সিটির প্রতিটা ছেলের ক্রাশ। প্রতিটা ছেলেকে র্যাগিং দিয়ে ভয় দেখানো মেয়েটা আজকে আমার পায়ে ধরে সালাম করছেন। আমার তো ভালোই লাগছে। তুমি যত ইচ্ছে সালাম করো, আমি আর কিছু বলবো না। আমি দাঁড়িয়ে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আটকাবো না। তুমি সালাম করো। সাব্বিরের কথা শুনে মারিয়া বেশ রেগে যায়। তারপর দাঁড়িয়েই এক ঝটকা মেরে ঘোমটা ফেলে দেয়। তারপর রাগী চোখে সাব্বিরের দিকে ফিরে এসে আঙুল উঠিয়ে বলে, এই তুই কি বললি আমাকে? তোর সাহস তো কম না, তারা তোকে দেখাচ্ছি মজা। ও মা, আমি কেমন মেয়ে বিয়ে করলাম যে কিনা নিজের স্বামীকে তুই তুকারি করে বলে, নিজের স্বামীকে একটু সম্মানও করে না। সাব্বিরের কথা শুনে মারিয়া আরও রেগে যায়। মারিয়া কিছু বলে ওঠার আগেই সাব্বির হাই তুলে বলে, আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নেই, সবই আমার কপাল। এই বেয়াদব বউটাকেই আমার এখন চালিয়ে নিতে হবে। বাংলাদেশ সরকার এক্সচেঞ্জ অফার চালু করেনি, না হলে আমি বউ এক্সচেঞ্জ করতাম, কিন্তু কিছু করার নেই। সাব্বির, সবই তোর কপাল। আচ্ছা বউ, তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে পড়লাম।
সাব্বিরের কথা শুনে মারিয়া রেগে আগুন হয়ে গেল। ঘুমিয়ে পড়ার কথাটা শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়বো মানে? আজকে তো আমাদের বাসর রাতে কি কেউ ঘুমায়? মারিয়ার কথা শুনে সাব্বির দুষ্টুমি করে মারিয়াকে বলে, কেন কেন বাসর রাতে মানুষ ঘুমায় না কেন? বাসর রাতে কি এমন করে মানুষ যে ঘুমানো নিষেধ? সাব্বিরের কথায় মারিয়া বেশ লজ্জা পেয়ে যায়। তারপর মাথা নিচু করে বলে, কেন? বাসর রাতে কি করে তুমি জানো না বুঝি? বাসর রাতে কি করে মানুষ জানলে কি আর জিজ্ঞাসা করে? দেখো, তুমি যেহেতু আমার সিনিয়র, তুমি আমার থেকেই ভালো জানবে, তাই তুমি বলো বাসর রাতে মানুষ কি করে যে ঘুমানো যাবে না? সাব্বিরের কথা শুনে মারিয়া আস্তে আস্তে বলে, বাসর রাতে সবাই বিড়াল মারে, জানো না বুঝি? মারিয়ার কথা শুনে সাব্বির রুমের এদিকে সেদিকে খোঁজাখুঁজি শুরু করে। তখন মারিয়া ভ্রু কুঁচকে সাব্বিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর মারিয়া বলে, এই তুমি এভাবে কি খুঁজছো? তুমি বলো, আমি খুঁজে দিচ্ছি। আরে তুমি না বললে বাসর রাতে মানুষ বিড়াল মারে? ওই জন্য আমি সারা রুমে বিড়াল খুঁজে বেড়াচ্ছি। শালার বিড়াল না পেলে মারবো কাকে? মারিয়া বেশ বুঝতে পারছে সাব্বির ওর সাথে দুষ্টুমি করছে। এবার মারিয়া অনেকটা রেগে যায় আর বলে, তোমাকে কোনো বিড়াল মারতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার থেকে কিছু আশা করাটাই বেকার। তুমি একটা নিরামিষ, আনরোম্যান্টিক। আমার কলটাই খারাপ। শেষমেশ কিনা এই আনরোম্যান্টিক নিরামিষটাই আমার জামাই জুটলো। কথাগুলো বলেই মারিয়া রেগে ব্যালকনিতে চলে গেল। সাব্বির মুচকি মুচকি হাসতে লাগলো। মারিয়া ব্যালকনিতে এসে রাগে ফুঁসতে থাকে, আবার পরক্ষণেই কান্না করে দেয়। মারিয়া নীরবে কান্না করছে। তারপর সাব্বির ওর ফুপিয়ে ওঠার শব্দ পেয়ে সাব্বিরের বুকের ভিতরটা ধক করে ওঠে। ও তো শুধু মারিয়ার সাথে একটু দুষ্টুমি করছিল। ও এটা দেখছিল মারিয়ার সহ্য ক্ষমতা কতদূর। কিন্তু মারিয়া হঠাৎ এভাবে কান্না করায় ওর বুকের ভিতর ছিনছিনে ব্যথা শুরু হয়ে গেছে। একটা মেয়ে ঠিক কতটা ভালোবাসলে শুধু ওকে পাওয়ার জন্য এভাবে সবার পায়ে পড়ে শুধু ভালোবাসাটা ভিক্ষা চাইতে পারে। সাব্বির নিজের কাছেই নিজেকে এই কথা দিয়েছে, মেয়েটার চোখে কখনো পানি আসতে দিবে না। পৃথিবীর সমস্ত সুখ এই মেয়েটার কাছে এনে দিবে। মেয়েটাকে সাব্বির ভালোবেসে নিজের বুকের মধ্যে আঁকলে রাখবে। কথাগুলো ভেবেই সাব্বির গিয়ে মারিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে ওর কাঁধের ওপর থুতনি রাখে। সাব্বির দু হাত মারিয়ার শাড়ির সরিয়ে ওর উন্মুক্ত পেটের উপর রাখে। সাব্বিরের স্পর্শ পেতেই মারিয়া কেঁপে ওঠে। তখন মারিয়া ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ো, আমাকে ছাড়ো বলছি, একদম আমাকে ছোবে না। তুমি এখানে কেন এসেছো? তোমার না ঘুম আসছিল? যাও তুমি তুমি কি ঘুমাও। ঘুমাতে তো গিয়েছিলাম, কিন্তু ঘুমের ওষুধটা তো বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ঘুমের মেডিসিন ছাড়া কি আমার ঘুম আসবে বলো? সাব্বিরের কথা শুনে মারিয়া বেশ লজ্জা পেয়ে যায় আর বলে, না, মিথ্যা বলো না। এবার সাব্বির মারিয়ার পেটের উপর স্লাইড করতে থাকে, যার জন্য ও কেঁপে উঠতে থাকে। তারপর সাব্বিরের হাত খামচে ধরে। সাব্বিরের একটা হাত মারিয়ার পেটে থেকে সরিয়ে মারিয়ার পিঠে থেকে চুলগুলো এক সাইডে রেখে ওর পিঠের খোলা অংশে ঠোঁটের স্পর্শ দিতে থাকে। মারিয়া সাব্বিরের এমন স্পর্শ সহ্য করতে না পেরে ওর দিকে ঘুরেই ওকে জড়িয়ে ধরে, ওর বুকে মুখ লুকায়। একটু আগেই তো আফসোস করছিলে আমি নাকি আনরোম্যান্টিক, নিরামিষ। তাহলে এখন আমার এইটুকু স্পর্শে সহ্য করতে পারছো না? তাহলে একটু পর যেটা করব সেগুলো কীভাবে সহ্য করবে? সাব্বিরের মুখে এরকম লাগামহীন কথাবার্তা শুনে মারিয়ার লজ্জায় শেষ। ও লজ্জা পেয়ে সাব্বিরের বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলে, তুমি লাগামহীন, অসভ্য, ফাজিল। মারিয়ার কথা শুনে সাব্বির উচ্চস্বরে হেসে দেয়। তারপর দু হাতে মারিয়ার মুখটা উঁচু করে ধরে। চাঁদের আলোয় মারিয়ার মুখে এসে পড়তেই চোখ দুটো বন্ধ করে নেয়। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে সাব্বিরের কাছে। পৃথিবীর প্রতিটা স্বামীর কাছেই হয়তো তার স্ত্রীকে সবচেয়ে সুন্দর লাগে। মারিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সাব্বিরের কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। সাব্বির আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মারিয়ার কানের কাছে মুখ নিয়ে নেশা লাগানো কণ্ঠে বলে, বউ, ওই বউ, তুমি কি আজকে আমায় তোমার নিজে করে নেওয়ার অনুমতি দেবে? তোমায় ভালোবাসার অধিকার দেবে? তোমাকে ভালোবাসার সমুদ্র থেকে ঘুরিয়ে আনার অধিকারটা দেবে? বউ, আমি যে আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। তোমার হিরো পেয়ে আমি পাগল হয়ে যাব। প্লিজ বউ, তোমাকে ভালোবাসার অধিকারটা আমাকে দাও না।
মারিয়া সাব্বিরের এমন মায়াবী কণ্ঠ শুনে কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে গেছে। মারিয়া আর দেরি না করে সাব্বিরের পায়ের ওপর পা রেখে সাব্বিরের মুখের দুই পাশে হাত রেখে ও ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। সাথে সাথে দুজনের শরীরের ভেতর যেন একটা কারেন্ট বয়ে যায়। সাব্বির মারিয়াকে নিজের সাথে আঁকড়ে ধরে আর গভীরভাবে রেসপন্স করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর সাব্বির মারিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে মারিয়াকে বেডে শুইয়ে দিয়ে ব্যালকনির পর্দা টেনে দেয়। তারপর রুমের লাইটটা অফ করে ড্রিম লাইট অন করে দেয়। মারিয়ার মনে হচ্ছে ওর বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে। সাব্বির মারিয়ার কাছে এসে পাঞ্জাবিটা খুলে ফেলে। মারিয়া এবার চোখ খুলে তাকায় আর দেখে সাব্বির পাঞ্জাবিটা খুলে ফেলেছে। সাব্বিরের উন্মুক্ত বুকের লোমগুলো দেখে মারিয়ার কেমন জানি ঘোরের মধ্যে চলে যায়। মারিয়া এক হাতে সাব্বিরের বুকের লোমগুলো স্পর্শ করতেই সাব্বির মারিয়ার ওপরে শরীরের পুরো ভারটা ছেড়ে দিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করতে থাকে। সাব্বির কিস করতে করতে এক পর্যায়ে মারিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দেয়। তারপর আবার মারিয়ার শরীরের সব জায়গায় ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। আস্তে আস্তে দুজন মেতে ওঠে ভালোবাসার এক আদিম খেলায়, ডুবে যায় ভালোবাসার এক অতল সমুদ্রে, যে সমুদ্রের তলদেশ আজ অবধি কোনো বিজ্ঞানী খুঁজে পায়নি। এই যে, আপনাদের আর শুনতে হবে না, এবার ওদেরকে শান্তিমতো বাসর করতে দিন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। তো ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, সবার ভালোবাসা এভাবেই পরিপূর্ণ হোক। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী গল্প আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।